করছি যে আমরা এই জায়গাতে হচ্ছে নেক্সট লেভেল মার্কেটিং করব, আমরা ব্র্যান্ডেড কন্টেন্ট করব। তখন বলে হচ্ছে কি আছে, আমরা যেসব যে জায়গা থেকে আসি সেখানে ব্যবসার কথা শুনতেই পারতাম। ব্যবসা কেন করবো? মানুষ একদিনে কিন্তু সিগারেট ধরে না, একদিনে কিন্তু মানুষ প্রচুর ঘুষ খায় না। 60% রেস্টুরেন্ট হয়তো এক বছরের মধ্যে বন্ধ হয়ে যায়। আমার একটা সুশি ক্লাস নিতে যেখানে হচ্ছে যে 7,000 টাকার মতো হচ্ছে যে যায়, এটা হচ্ছে যে ওর পক্ষে সম্ভব না যে বাসায় এটা হচ্ছে যে দিনের পর দিন প্র্যাকটিস করা। আসসালামু আলাইকুম, আমি সাগর হাসনাত, আপনাদের হোস্ট বিজ ব্রো পডকাস্টের। আপনাদের সবাইকে আজকের শোতে স্বাগত জানাচ্ছি। আজকের শোটা আমি নিয়ে খুবই এক্সাইটেড। আমরা বিহাইন্ড দ্য সিন এতক্ষণ যে আলাপগুলো করেছি, এটা যদি আসলে ক্যামেরার সামনে যখন আসবে ইনশাল্লাহ খুবই চমৎকার একটা আউটপুট আসবে। কারণ আজকে আমাদের সাথে উপস্থিত আছে আমার খুবই প্রিয় একজন মানুষ, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা দুইজন একই ট্রেনের যাত্রী বলা যায়। যে চাকরি দিয়ে শুরু বা ব্যবসা দিয়ে শুরু, এরপরে আবার চাকরি, আবার ব্যবসায়, হ্যাঁ, এবং চাকরি ব্যবসা পাশাপাশি। তারপরে হচ্ছে ভাই এখন solely আমার ইনস্টিটিউটের বড় ভাই, মানে আমরা বিজনেস ব্যাকগ্রাউন্ড দুইজনই, জাহাঙ্গীরনগর আইবিএর গ্রাজুয়েট আমরা দুইজনই। সো অনেকগুলো দিক দিয়ে তার সাথে আমার প্রচুর মিল, এবং আশা করছি যে কনভারসেশনটা খুব ইন্টারেস্টিং হবে। আমি আমাদের রতন ভাইকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। রতন ভাই, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো আছেন? সাগর, ভালো আছিস? হ্যাঁ আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং এখানে আসার জন্য। আমি খুব এক্সাইটেড পার্সোনালি আজকের এই এপিসোডটা নিয়ে, কারণ অনেক ডাইভার্সিফাইড আলোচনা হবে ইনশাল্লাহ, চাকরি ব্যবসা। সো ভাইয়া, যদি শুরু করি আমরা, যে তুমি তো এখন ব্যবসা করতেছো, সো শুরুটা কিভাবে হয়েছে, যে চাকরি প্রথম ব্যবসা, এই জার্নিটা, যদি ব্যবসায় আসার যে জার্নিটা। আমরা তো বিজ ব্রো পডকাস্ট, আমরা একটু বিজনেস সেন্ট্রিক আলাপ আলোচনায় থাকবো। সো বিজনেসটা আমাদের প্রাইমারি কনভারসেশনের ফোকাস। এখন এই ব্যবসায় আসার জার্নিটা যদি একটু বলেন। হ্যাঁ, থ্যাংক ইউ সাগর ইনভাইট করার জন্য। আমি আসলে তোর শোগুলা দেখতাম, এই জায়গাটা ভালো লাগতো আর কি। It's a very good initiative and I feel honored. Thanks for having me today. So আমরা ব্যবসাতে কিভাবে আসলাম? ব্যবসাতে আসাটা হচ্ছে যে মানে খুব প্ল্যান করে যে ব্যাপারটা তা না, কারণ আমার ফ্যামিলি থেকেও বিজনেস করা নাই। আচ্ছা, আমরা যে সময় বড় হয়েছি সেই সময় মানে আমরা তো মফস্বল থেকে আসছি। তো মফস্বলে তখন হচ্ছে, এটাও তোমার সাথে আমার মিল আছে, ব্যাপারটা এরকম ছিল যে যারা আসলে চাকরি করতে পারবে না তারা ব্যবসা করবে, রাইট? তো ব্যবসার এখনকার যে সোশ্যাল রেসপেক্টটা আমাদের সময় তখন ছিল না। এখনো কি আছে ভাইয়া? এখন আছে, কিছুটা হচ্ছে ফ্যামিলি থেকে। হ্যাঁ, আগে যেমন ফ্যামিলি থেকে ব্যবসার কথা, আমরা যেসব যে জায়গা থেকে আসি সেখানে ব্যবসার কথা শুনতেই পারতাম। ব্যবসা কেন করবে? যে পড়াশোনা করো, ডাক্তার ইঞ্জিনিয়ার হও, চাকরি করো। হ্যাঁ, তো এটা ব্যবসা করবে হচ্ছে যে তারাই যাদের আসলে হচ্ছে করার মতো হচ্ছে যে অ্যাবিলিটি নাই বা পড়তে পারে নাই, তারাই ব্যবসা করবে। কিছু এক্সেপশন ছাড়া আর কি। আমি জেনারেল যে পারসেপশনটা ছিল সেটা নিয়ে কথা বলতেছি। তো ওই সময় হচ্ছে যে আসলে কখনো চিন্তা করি নাই যে হচ্ছে যে আগে যে আমি আসলে পড়াশোনা করে ব্যবসা করবো। তো এটা আসলো এরকম যে যখন আমার একটা মানে ইনফ্লুয়েন্সারও ছিল, যদি বলা যায়। হি ওয়াজ মাই ফ্রেন্ড। আই এম দাদা ভাই নামটা, হ্যাঁ, হি ওয়াজ আওয়ার লিডার। উনি আমারও মেন্টর, আমি ওনার ফ্যান। হি ওয়াজ আওয়ার লিডার বিকজ আমি এমন জায়গা থেকে আসছি বা আমার নিজের মধ্যে এত সাহস নাই যে আমি একটা ব্যবসাতে গিয়ে হচ্ছে যে ইনভলভ হব। দাদা ভাই স্টোরি তো ভাই অনেক ইন্টারেস্টিং। উনি ওই ক্রিকেট খেলা হইতো বগুড়ায়, ওইখানে ব্যান্ড না ওই যে ওই সময় বিক্রি করছে শহীদ চান্দু স্টেডিয়াম। তুমি ছিল নাকি ইনভলভ? দ্যাট ওয়াজ আওয়ার ফার্স্ট প্রজেক্ট। ও, তুমি ছিল এটাতে? ওইটা ডুয়ার্সের মধ্যে ফার্স্ট প্রজেক্ট ছিল, এবং ওইটার এক্সপেরিয়েন্সটা হরিবল এক্সপেরিয়েন্স। আচ্ছা, হ্যাঁ। সো দাদা হচ্ছে যে ইন্সপায়ার করতো আমাদেরকে, ওর ইন্সপিরেশনে আসা। মাশাআল্লাহ। ওই বললো যে ঠিক আছে, লেটস ইভেন্ট ম্যানেজমেন্টের একটা হচ্ছে যে আমরা ইয়ে করি, কারণ তখন হচ্ছে যে মাত্র টেলকো গুলা স্পেন্ডিং শুরু করছে, যে হিউজ স্পেন্ডিং। টেলকো গুলা মাত্র আসে। কত সালে দিবে? 7-8? আমরা এটা শুরু করি 2005-এ আমরা বেরোই। 5-এ আমরা ইন্টার্নশিপে যাই। তো ইন্টার্নশিপে যাওয়ার পরে তখনই প্ল্যান হয় যে হচ্ছে যে আমরা একটা ইভেন্ট ম্যানেজমেন্টের ফার্ম দিব।
তো নাম কি ছিল এটা? ডুয়ার্স নামও হ্যাঁ ম্যাক্সিমাম কাজ ওই করতো, আমরা সাপোর্ট দিতাম। আচ্ছা। তো এই সময় আমাদের আরেক ফ্রেন্ড ছিল, সে এসএ জব করতো। হ্যাঁ, ওর ফার্স্ট মান্থের যে স্যালারি ছিল ওই স্যালারি পুরোটা দিয়ে ওইটা ছিল ইনভেস্টমেন্ট। হ্যাঁ, ওইটাই ছিল ইনভেস্টমেন্ট। ওইটুকু ইনভেস্টমেন্ট ছিল, কেউ আমরা নিজের পকেট থেকে, কারণ আমাদের আসলে তখন কোনো টাকা নাই। তখন আমরা ভার্সিটিতে পড়তাম, 1 থেকে 1,500 টাকা হচ্ছে আমাদের বাসা থেকে দিত, ওটা দিয়ে আমার সারা মাস চলতে হইতো। তো আমাদের জমানো কোনো টাকা ছিল না। তো তখন আমরা হচ্ছে যে ওর টাকা দিয়ে আমরা হচ্ছে কাটা বনে একটা বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ডে একটা মার্কেট ছিল, ওইখানে 8 ফিট 6 ফিটের এরকম একটা জাস্ট একটা টেবিল ফেলানো যায় আর হচ্ছে 2টা চেয়ার বসানো যায়, ওইখানে আমাদের দ্যাট ওয়াজ আওয়ার ফার্স্ট অফিস। মানে আমাদের গ্যারেজ আর কি, সব বড় বড় ভেঞ্চার গুলা গ্যারেজ থেকে শুরু হয়, ওই কনসেপ্ট আর কি। যে তো গ্যারেজে গাড়ি রাখার জন্য যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা, তার চেয়েও ছোট গরিবের গ্যারেজ, এটা গরিবের হচ্ছে যে গ্যারেজ বা অফিস যেটা আমরা বলি আর কি। তো ওইখান থেকে আমরা শুরু করলাম। শুরু করার পরে 2-3 বছর খুব ভালো হচ্ছে যে আমরা বিজনেস করলাম, কিন্তু যেটা হয় যে আমাদের সবাই পার্টনার তখন হচ্ছে যে আমাদের 7-8 জন হচ্ছে যে পার্টনার 7 জন পার্টনার। এমপ্লয়ি কতজন নাকি যারা এমপ্লয়ি তারাই পার্টনার? তো আমি তখন হচ্ছে জব করতেছি প্লাস বিজনেস করছি, দুইটা একসাথেই করতেছি। কারণ অনেকগুলো হচ্ছে যে বিজনেসের যে প্রজেক্ট ছিল এগুলো আসতো আমার অফিসের থ্রুতে। আচ্ছা। তো অফিসও জানতো যেখানে হচ্ছে আমার ফ্রেন্ডরাই কাজ করে, আমিও এটার সাথে যুক্ত আছি। বাট অফিস যেহেতু দেখতেছে যে হচ্ছে যে না, এটা আউটপুট ভালো আসতেছে, হ্যাঁ কাজগুলো ভালো হচ্ছে, আমরা কাজ অনেক হচ্ছে তখন ডেডিকেটেডলি করতাম। তো সেই জন্য অফিসও এটাকে আমার লিবার্টি দিয়ে দিছে, হ্যাঁ আপনার যেভাবে খুশি আপনি করেন। তো যে পরিমাণ হিউজ কাজ আমাদের তখন ছিল, তো ওই সময় দেখলাম যে আমাদের প্রচুর মানি ফ্লো আসতেছে এবং আমরা প্রচুর স্পেন্ড করতেছি। কারণ আমাদের ওই সময় হচ্ছে যে ল্যাপটপ যখন আমি কিনি, আমার মনে আছে যে ওই সময় 52,000 টাকা দিয়ে একটা ল্যাপটপ ফুজিৎসু ল্যাপটপ কেনা হয়েছিল। যখন ভার্সিটিতে আমরা নিয়ে যাইতাম সবাই তাকায় থাকতো। 52,000 তো হিউজ। তখন আমি 2006 এর কথা বলতেছি, 5-6 হবে আর কি। এটা ব্যবসার টাকা দিয়ে, অল ব্যবসার টাকা, এবং ব্যবসার টাকা দিয়ে হচ্ছে যে আমরা লাক্সারি লাইফ লিড করতেছি ওই সময় আমরা থাকতাম হচ্ছে এরকম যে কখনো হচ্ছে যে আমরা হলেও থাকতাম। আমাদের একটা বড় সোর্স ছিল যে হলে যারা ছিল জাহাঙ্গীরনগর সিটির হলে, তো ওইখান থেকে আমরা হচ্ছে রিসোর্স গুলা নিতাম। অ্যাক্টিভিশনের জন্য হিউজ ছিল। যেমন গ্রামীণ ফোন আমাদের ফোন করে বললো যে কালকে আমাদের একটা ক্যাম্পেইন লঞ্চ করতে হবে, আজকে 300 ছেলে পেলে লাগবে। তো এটা তো 300 এন্ড হচ্ছে যে তারা বলতেছে যে দুপুরবেলা বলছে যে আজকে আমার লাগবে, কালকে ক্যাম্পেইন লঞ্চ হবে, এভরিথিং ইজ রেডি। এটা তো তোমরাই দিতে পারতা, কারণ হলো তোমরা লিংক ছিল, আরো কিছু ইয়ে ছিল, যেমন হচ্ছে উইনমিন ছিল, মার্কেট অ্যাক্সেস ছিল, হ্যাঁ ওরা কাজ করতো, এবং সামরাটাসে আমরাও কাজ করতাম। সো আমরা ছিলাম সবচেয়ে ছোট গ্রুপ এন্ড ইনফর্মাল, আমরা তো ওদের মতো অফিস এত ছিল না, বাট আমাদের স্ট্রেংথটা অনেক বেশি ছিল। যে জাহাঙ্গীরনগরের লিংকেজটা, যে হলের লিংকেজ, এই লিংকেজ থেকে অন্য লিংকেজ গুলা, কারণ আমরা ওরকম করছি যে আমরা এরকম 200-300 বলাবার নিয়ে আসছি, ওইখান থেকে বাছাই করে 100-200 ওরা নিয়ে পরের দিন ক্যাম্পেইন লঞ্চ হয়েছে। এটা আমাদের কাছে মনে আছে যখন গ্রামীণ ফোন একটা বান্ডেল জিপিসি না কি একটা লঞ্চ করার সময় একটা ইয়ে দিল যে এক বাস্কেটে সবকিছু, আর ক্রিয়েটিভ এরকম ছিল একটা ফুড বাস্কেটের মধ্যে সবকিছু, যে এই সেন্টার থেকে, মানে এই সেন্টার থেকে আপনি সব ধরনের সেবা পাবেন। তো এইগুলো তখন হচ্ছে যে যত দ্রুত লঞ্চ হতো, যে আমাদেরকে হচ্ছে 8 ঘন্টা 12 ঘন্টার মধ্যে টোটাল জিনিসটা অ্যারেঞ্জ করে লঞ্চ করে ফেলতো। এটা তখন হইতো যখন আমাদের লঞ্চ হইলো ডিজোস। আচ্ছা, সে যে কি অবস্থা হচ্ছে, ডিজোসের সাথে আপনারা ইনভলভ ছিলেন? আমরা তো হচ্ছে যে অ্যাক্টিভেশন এই পার্টটাতে হচ্ছে যে সবসময় আমরা ছিলাম, গ্রামীণ ফোনের সাথে আমরা কাজ করছি একদম ওই পথে হচ্ছে যে মোবাইল উৎসব যেটা আউটলেট বেস যে ইয়েগুলা শুরু, এগুলা হচ্ছে যে তখন যখন শুরু হয় ওই সময় থেকেই আউটলেট বেস রোড শো, মার্কেট বেস রোড শো, এগুলা হচ্ছে যে ম্যাগনিটিউডে হইতো, এটা আনবিলিভেবল তখন। যে ওরা ওদের 2000-3000 হচ্ছে যে পার্টনারদেরকে ইনভাইট করছে, ওইখানে আমাদের হচ্ছে যে বৈশাখী মেলা হচ্ছে, ইভেন্ট ম্যানেজ করতে হইতেছে, এরকম হিউজ হচ্ছে যে ইভেন্ট যেতে। তো ওই জায়গা থেকে যদি আমরা র্যাপ আপ করি আর কি, তো ওইখান থেকে আমাদের শুরু ছিল ডুয়ার্স। তো দ্যাট ওয়াজ আওয়ার ড্রিম, বাট এটা না যে আমরা খুব প্ল্যান করে করছি, এটা হচ্ছে যে অ্যাট দ্য হিট অফ দ্য মোমেন্ট যে দাদা বললো যে ঠিক আছে
যে let's do it, let's do something and do us born. We started but এটা কি হবে না হবে কি করব না করব এগুলো কোনো নাই, everybody jumped into it and we started. Right. সো এরপরের ভাই জার্নিটা, তারপরে আপনি জবে ছিলেন প্যারালালি ওই সময়? আমার যেটা হয়েছে যে আমি বিজনেসের সাথে পাশাপাশি জবটা করে গেছি, এবং এই জবটা করার একটা কারণ হচ্ছে যে বিজনেসটাকে যাতে সাপোর্ট দেওয়া যায়, ওখানে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্টের একটা ছিল, কারণ তখন আমাদের যেটা ছিল আমরা তো আসলে কেউ ফ্যামিলি থেকে ওই সাপোর্টটা পাই না, যে একটা বড় ইনভেস্টমেন্ট আমরা ফ্যামিলি থেকে পাইছি। প্লাস সোশ্যাল স্ট্যাটাসের বিষয়টা ছিল না, স্ট্যাটাসের বিষয়টা ছিলই না, ছেলে চাকরি করতেছে না, পায় নাই। আমি যদি দাদার কথা বলি, দাদা শুরু করছে, আমি যদি একদম বাংলা ভাষায় বলি, মুদির দোকান থেকে। আচ্ছা, ওই ইয়েতে যেটা ওই বনশ্রীতে parmida.com, পারমিদার আগের ইয়েটা যদি আমরা বলি যে দাদা শুরু করছে হচ্ছে যে এরকম একটা গ্রসারি শপ সে প্রথমে দিছে। রাইট। ওই সময় আইবি এর পোলা পান বের হয়ে গ্রসারি শপ দিতেছে, হ্যাঁ, চিন্তা করা যেত না, এটা কেউ বলতে পারবে, চিন্তা তো করছে যে কাউরে হচ্ছে যে বলার মতো অবস্থা ছিল না। বাট হি স্টার্টেড এন্ড হি ওয়াজ সাকসেসফুল। পারমিদার মতো একটা ব্র্যান্ড সে তৈরি করতে পারে, এন্ড উই আর প্রাউড অফ দ্যাট। আমরা বলতে পারি যে পারমিদা হচ্ছে যে হ্যাঁ ওর একটা ড্রিম প্রজেক্ট বা ক্রিয়েশন। মানে বিজনেস যাই হোক, আমরা তো বিজনেসের আপস এন্ড ডাউনস আমরা দেখেই যাচ্ছি, এবং এটা যে খুব তাড়াতাড়ি উঠে যাবে এটা তো আমরা হচ্ছে যে এক্সপেক্ট করতেছি না। হ্যাঁ, কিন্তু এই যে ধরে রাখা, এই যে একটা ব্র্যান্ডকে বাঁচায় রাখা, এটা অনেক বড়। এখন আমরা ওইটা বুঝতে পারি। ইটস নট অ্যাবাউট মানি। মানুষ চিন্তা করতেছে যে আমি বিজনেস করে অনেক টাকা ইয়ে করবো, নো, ইটস নট অ্যাবাউট মানি। যারা রিয়েল বিজনেসম্যান তারা জানে যে আসলে ব্র্যান্ডটা কি, তাদের সাথে তাদের যে রিলেশনটা এইটা কি, তারা ওই জায়গায় চিন্তা করে। হ্যাঁ, ওই জায়গা থেকে হচ্ছে যে যারাই এই পর্যন্ত একটা ব্র্যান্ডকে বাঁচায় রাখতে পারছে, আই গিভ স্যালুট টু দেম। রাইট, অনেক টাফ জব একটা। তো এরপরে ভাইয়া তাহলে কন্টিনিউ করলেন বিজনেস, চাকরি প্যারালালি দুইটা? এরপরে তো আমরা হচ্ছে ওইভাবে যাচ্ছি, যেমন হচ্ছে যে আমি প্রথম আমার যে জবটা ছিল, হ্যাঁ, সেটা একটা এজেন্সিতে ছিল। ওখান থেকে হচ্ছে যে আমি 1 বছর করার পরে স্কোয়ারে জয়েন করলাম। হ্যাঁ, ওটা হচ্ছে যে আমরা মিডিয়া পার্টটা দেখতাম। মিডিয়াকমে প্রায় ছিলাম 6 ইয়ার। দ্যাট ওয়াজ দ্য লংগেস্ট পিরিয়ড আই সার্ভড ইন এনি সিঙ্গেল অর্গানাইজেশন। তো স্কোয়াডটা আমার জন্য ছিল যে খুব ভালো, যে ওটা আমার বেসটা তৈরি করে দিয়েছে। ওখানে আমি ভালো ভালো কিছু মেন্টর পেয়েছি। তো স্কোয়ার হচ্ছে অনেকগুলো লোকাল ব্র্যান্ড দেখতো, যেগুলো এখানেই হচ্ছে যে বিল্ড করা, যেগুলো এমএনসির সাথে হচ্ছে কম্পিট করেছে। তো সেই জায়গা থেকে আমার বেসটা আসলে তৈরি করে দিয়েছে হচ্ছে মিডিয়াকম ব্র্যান্ডে। তো ওইখান থেকে যখন মনে হলো যে না, 6 ইয়ার্স ইন মিডিয়াকম, নাও হচ্ছে যে আমার আসলে কিছু গ্লোবাল ব্র্যান্ডের সাথে, মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে হচ্ছে যে ডিরেক্টলি কাজ করা দরকার। তো তখন আমি জয়েন করলাম ওগেলভিতে। তো ওগেলভিতে দেখা গেছে যে অনেকগুলো হচ্ছে যে বাইরের ব্র্যান্ডের সাথে কাজ করার আমার সুযোগ হয়েছে। হ্যাঁ, তো ওইখানে আমার হচ্ছে যে নলেজের যে জায়গাটা, এটা আমি মনে করি যে আরো বেশি স্ট্রং। প্যারালালি কি ভাই তখনও বিজনেস চলতেছে না অফ রাখছেন? না, তখন বিজনেসটা আমরা ডুয়ার্সটা, এটা বললাম যে আমরা 1-2 বছর চালানোর পরে যে যখন দেখলাম, কারণ ওইখানে আসলে আমরা এত পরিপক্ক ছিলাম না, যে আমাদের 7-8 জন ফ্রেন্ড এবং খুব ক্লোজ ফ্রেন্ড, এবং ওই যে বিজনেসে যেমন একটা চেন অফ কমান্ড থাকে, হ্যাঁ, তারপরে হচ্ছে কিছু ম্যানেজমেন্টের বিষয় থাকে, বিজনেস এন্টিটি এন্ড পার্সোনাল এন্টিটি যে একটা ডিফারেন্ট জিনিস, এগুলো আসলে মেনটেন করা বা বোঝার মতো অবস্থা আমাদের ছিল না। তো প্রচুর টাকা আসছে, প্রচুর টাকা আমরা স্পেন্ড করছি। হ্যাঁ, করে এক সময় মনে হয়েছে যে না, এটা আসলে আর এইভাবে হচ্ছে না, আর এটা যে আমরা এটা করতে পারবো এটাও আমাদের মনে হয় না। তখন আবার সবাই হচ্ছে যে আমি চাকরিতে ব্যাক করছে। কত সালে ব্যাক ক্লোজ করলেন? এটা আমরা শুরু করলাম তো 2000 মনে হয় 5 বা 6 এর দিকে। 1 বছর বা 1.5 বছর আমরা রান করছি। এরকম একটা সাকসেসফুল ভেঞ্চার, এটা নিয়ে সেটাই বললাম যে ম্যানেজমেন্টের জন্য পরিপক্কতার অভাব। এখনকার পরিপক্কতা থাকলে হয়তো আপনারা একটা টিম অ্যাসাইন করে দিতেন। ডেফিনেটলি আমরা ডাইভার্সিফাই করতাম। আমরা যারা হচ্ছে ওনার ছিলাম তারা সরে আসতেন, একজন এক একটা ডিভিশন নিয়ে কাজ করতাম, আরো বেটার কাজ করার অপরচুনিটি থাকতো, আরো বড় স্কেলে কাজ করার অপরচুনিটি থাকতো। কিন্তু ওইটা করা যায় না, কি আমাদের ওই স্কিলটা তখন ছিল, ওই এক্সপেরিয়েন্সটা ছিল, যেটা কিভাবে স্কেল আপ করা বা এই কাজের ডেলিগেশন গুলা করা। আমরা হচ্ছে যে ডুয়ার্স, মানে আমরা সবাই ডুয়ার্স, আমরা সবাই কর্মী ছিলাম, ডুয়ার্স ছিলাম, ম্যানেজার আসলে রোলে কেউ হচ্ছে যে ওইরকম ভাবে ছিলাম না। সো তাহলে হচ্ছে যদি আমরা টাইমলাইনটা বলি, যে 5 এর দিকে শুরু করলে 7
7 পর্যন্ত করে আই জয়েন্ড স্কয়ার গ্রুপ, রাইট। ওখানে আমি প্রায় হচ্ছে যে 7-এর দিকে 6 বছর 13 পর্যন্ত ছিলাম। 13 পরে আমরা হচ্ছে যে ওইখান থেকে অগলভিতে গেলেন। 13 পরে লাস্টের দিকে মনে হলো যে এখন যেহেতু আমার একটু সিনিয়র পজিশনে যাইতে হবে, এমবিএটা করে ফেলা দরকার, at least I need the certificate, right? So I got admitted at NSU, হ্যাঁ, ওইটা মনে হয় 11 দিকে করলাম খুব দ্রুত। চাইলাম যে 1.5 বছরের মধ্যে আর কি জিনিসটা শেষ করতে হবে, 2-3টা কোর্স নিয়ে। তো ওইভাবে প্রায় 18 মাসের মধ্যে আচ্ছা জিনিসটা শেষ করে তারপরে হচ্ছে জয়েন করলাম ওগেলভিতে। ওই সময় অফ ছিল আপনার চাকরি নাকি? না, ওই স্কয়ারে তো ছিলেনই, চাকরি পাশাপাশি। আচ্ছা, স্কয়ার থেকে তখন হচ্ছে NSU আমরা এমবিএটা হচ্ছে যে মোটামুটি কমপ্লিট করে তারপরে ওগেলভিতে জয়েন করি। আচ্ছা, এরপরে হচ্ছে পরের যে ফেজ 2 বলি বিজনেসের, এটা কবে ভাইয়া? সো এখন ওইটা তখন পর্যন্ত মনে হয় আমার প্রথম অর্গানাইজেশন, তারপরে হচ্ছে যে স্কয়ার আর হচ্ছে ওগেলভি মিলে প্রায় হচ্ছে 10 বছর হয়ে গেছে। তো আফটার 10 ইয়ার্স আমি দেখলাম যে আচ্ছা অ্যাডভার্টাইজিং আমি যা মোটামুটি শিখছি, দিস ইজ সর্ট অফ ওকে, আমি যদি বিজনেস করি, মানে হোয়াটএভার বিজনেস ইজ, হ্যাঁ। সো এখন ইজ দ্য টাইম যে আমি নিজে কিছু করা, কারণ ওই যে স্বপ্নটা ভেতরে একবার ঢুকে গেছিল, বিজনেসের স্বপ্নটা, এটা আসলে আর ফেলে দিতে পারি না। তো মনে হয়েছে যে 10 বছর যখন আমি হচ্ছে যে এখানে চাকরিতে ছিলাম, আমি শিখলাম অনেক কিছু, এখন হয়তো আরেকটু সাহস নিয়ে করা যায়, একটা বড় স্কেলে সাহস নিয়ে আরেকটু বড় স্কেলে আমরা হচ্ছে যে করার প্ল্যান করলাম। তো তখন কত সালের দিকে এটা? এইটা হবে 2017 দিকে। আচ্ছা, তো 2017-তে আমি ওগেলভি তখন হচ্ছে যে আবার ওগেলভি থেকে চলে আসলাম। এরপরে কোথায়? এরপরে আমরা হচ্ছে যে আমাদের একটা বিজনেস শুরু করলাম, এটা এজেন্সির বিজনেস। আচ্ছা, মানে আপনি যে লাইনে চাকরি করতেন ওই লাইনেই হচ্ছে বিজনেসটা স্টার্ট করলেন। এবং এই লাইনে আমরা যেটা করলাম যে আমাদের এক্স কলিগ যারা ছিল ওখান থেকে হচ্ছে যে কিছু বেস্ট এক্স কলিগকে নিয়ে আসলাম, যারা মোটামুটি হচ্ছে যে ডিপার্টমেন্টের হচ্ছে যে 2nd, 3rd লিডিং এ ছিল। এখানে একটু ভাই ইন্টারাপ্ট করি, এখানে একটা শেখার বিষয় আছে যে আমাদের যারা চাকরি করে ব্যবসায় নামে, অনেকেই দেখা যায় ট্র্যাক চেঞ্জ করে ফেলে ভাইয়া। যেমন আমি আমাদের এক বড় ভাইকে চিনি, তুমিও চিনবা, যে উনি টেলকোতে ছিল এক সময়, অনেক ভালো ক্যারিয়ার, এখানে বড় অনেক লম্বা সময় ছিলেন। এরপর উনি কি করলেন, রেস্টুরেন্ট ব্যবসায় আসলেন। সো টেলকো থেকে অনেকে যারা চলে আসে তারা দেখা যায় ওই টেলকো রিলেটেড বিজনেসে থাকে এবং দে ডিড ভেরি গুড, অনেক ভালো করে। বাট ওই ভাই দেখলাম যে রেস্টুরেন্ট একদম নতুন একটা ট্রেন্ড, নতুন ব্যবসা, নতুন সবকিছু। সো তার আবার জিরো থেকে কিন্তু শুরু করা। তো এইখানে ভাইয়ার থেকে আমরা একটা জিনিস শিখলাম যে যেই লাইনে উনি ছিলেন ওই লাইনে কিন্তু ব্যবসাটা স্টার্ট করলেন, এবং এটা কেমন বেনিফিট দিয়েছে ভাই এই এক্সপিরিয়েন্সটা? ওইটা যখন আমরা হচ্ছে যে শুরু করি তখন তো মানে একরকম থাকে যে আমরা যখন চাকরিতে থাকি তখন বিজনেসটাকে আমরা যেভাবে হচ্ছে যে মনে করি, আবার যখন অনেক টাকা ঠিক আছে এটা হয়ে যাবে, বিকজ উই হ্যাভ দ্য বেস্ট রিসোর্সেস, বেস্ট এক্সপিরিয়েন্সেস, উই হ্যাভ দ্য বেস্ট নেটওয়ার্ক, সো এটা হয়ে যাবে। বাট আসলে হচ্ছে যে মার্কেটের ডাইনামিক্সটা আসলে হচ্ছে ওইরকম না। যারা আমরা অন্য একটা জায়গাতে থাকি তারা যেভাবে ব্যবসাকে আমরা অ্যানালাইজ করি বা ব্যবসায় যেভাবে বুঝি, সেটা যারা ব্যবসায়ী যারা আছে তারা আসলে বুঝে যে এই জিনিসটা আসলে ওইরকম প্যারাটা কেমন। এইখানেই যেমন আপনি যখন আপনি কোম্পানির কাউন্টার পার্ট, আপনি যখন অর্গানাইজেশনের অংশ, আপনি যখন একটা এজেন্সি নিয়োগ দিচ্ছেন, তখন কিন্তু আপনি আপনার যে নতুন অর্গানাইজেশন একে কিন্তু নিয়োগ দিবেন না, কারণ আপনি তখন চাবেন যে মার্কেট এস্টাবলিশ বা অলরেডি অনেকগুলো এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আপনি তো অনেক বেস্ট রিসোর্স নিয়ে গেলেন ব্যবসা করতে, আপনি তো আপনাকে নিয়োগ দিবেন না বা কাজ দিবেন না যদি প্রফেশনাল হিসেবে। যখন চাকরি করতেছে আমার চাকরিটা তো বাঁচাইতে হবে আগে, রাইট? মানে আমরা কি করতাম যে মানে অনেক যেটা হচ্ছে যে কর্পোরেট যদি বলি যে ঠিক আছে আমি বাংলাদেশের একটা টপ এজেন্সিকে আমি নিয়োগ দিছি আমার ব্র্যান্ড হ্যান্ডেল করার জন্য, রাইট, ব্র্যান্ডের কাস্টোডিয়ান। তো যদি কোনো কারণে হচ্ছে কোনো প্রজেক্ট ফেল করে, ওটা ওই আমার থেকে বেশি কিন্তু লায়াবল হবে ওই এজেন্সি। আর যদি আমি আমার রিস্কে একটা নতুন এজেন্সিকে অনবোর্ড করি, ওরা কম্পিটিটর আছে, তো আমার চাকরি তো থাকবে না।
তো এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে কর্পোরেটে তো এই অনেকগুলো বিষয় আমাদের চিন্তা করতে হয়, আগে নিজেকে সেভ করে তারপরে তো কাজটা করতে। এইখানে মনে হয় চ্যালেঞ্জটা ফেস করছেন যে অনেক ভালো রিসোর্স নিয়ে আসার পরেও হয়তো আপনি ওই জায়গাটা যেটা চিন্তা করেছিলেন যে ভালো করব বা অনেক কাজ পাবো, তখন মনে হয় চ্যালেঞ্জ হয়ে গেছে। আমাদের আমি যদি বলবো যে আমি যদি নিজে এটাকে হচ্ছে যে অ্যানালাইজ করি, তাহলে আমরা বলবো যে আমরা যে কনসেপ্টটা নিয়ে আসছিলাম ওটা আর্লি হয়ে গেছিল। ও, কি কনসেপ্ট একটু বলেন যদি। 2017-এ আমরা করছি যে আমরা এই জায়গাতে হচ্ছে নেক্সট লেভেল মার্কেটিং করব, আমরা ব্র্যান্ডেড কন্টেন্ট করব। তখন ব্র্যান্ডেড কন্টেন্ট বলে হচ্ছে কি আছে এটা কেউ জানতো না। এটা কি আমি এখনো জানি না, একটু বলেন যদি। মানে এখন আমরা যেটা করতেছি সেটাই তো কন্টেন্ট। মানে আমরা এর আগে ট্রেডিশনাল অ্যাডভার্টাইজিং করছি কি কমার্শিয়াল, রাইট। আমাদের টিভিসি, আরডিসি, তারপরে বিলবোর্ড, প্রেস, আমরা যাই করছি এটাকে আমরা বলছি যে কনভেনশনাল অ্যাডভার্টাইজিং, যেটা হচ্ছে যে প্রায় 50-60 বছর যাবত প্রুভেন অন্য এজেন্সি গুলা করতেছে। বাট নিউ ট্রেন্ডটা যখন আমরা হচ্ছে যে টেলকো গুলো আসলো, ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে যে তখন কথাবার্তা শুরু হয়েছে। তখন তো ডিজিটাল মার্কেটিং বলতে আমরা কিছু বুঝি না। ডিজিটাল মার্কেটিং বলতে আমরা কি বুঝি? ফেসবুকে ফটো কন্টেস্ট অনলি। রাইট। আমাদেরকে 15-20 কোটি টাকা হচ্ছে যে বাজেট আমরা পাইছি, টেলকো গুলো এরকম হচ্ছে খরচ করতে ইন্টারেস্টেড ছিল, বাট আসলে আমরা কোনো কিছু দিতে পারি না। কি দিব তখন? তো ডিজিটাল মার্কেটিং এ তো কোনো কিছুই তখন হচ্ছে যে কোনো স্ট্রাকচার তখন দাঁড়ায় নাই, রেডি নাই। ও, আপনারা তাহলে এইটা চাইছেন যে এই এখন যে কনসেপ্টটা ডেভেলপ করেছে এই কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন, ওইটা ওই সময় স্টার্ট করেছিলেন? 17-তে আমরা হচ্ছে এই জিনিসটা আমরা শুরু করছি যে আমরা দুটা জিনিস, যে ভাই আমরা নেক্সট লেভেল মার্কেটিংটা কি। এখন হচ্ছে যে বিজ্ঞাপন হয়ে গেছে, টিভিসি হয়ে গেছে, টিভিসি তো নেক্সট লেভেল মার্কেটিং না, এটাকে আমরা কই নিব সামথিং নিউ। তখন নেক্সট লেভেল মার্কেটিং এর জন্য আমরা দেখলাম এটাও আমি হচ্ছে যে ওবিসি তখন এগুলো নামটাম কিছুই ছিল না, আমরা এগুলো বুঝতামই না, জানতাম। আমরা হচ্ছে যে কোথাও একটা জায়গাতে আমি একটা ওগেলভির সাইটটা, তখন তো আমরা রিসার্চ করা শুরু করি যে কি আসতে পারে নেক্সট। হ্যাঁ, তখন আমরা হচ্ছে যে একটা কোথায় পেলাম হচ্ছে ওগেলভির কোন সাইট টাইটে মনে হয় পেলাম একটা টার্ম, ব্র্যান্ডেড কন্টেন্ট। So we thought that this could be a good thing, because হচ্ছে যে আমরা কমার্শিয়াল করতেছি, কমার্শিয়ালি কি বলি ভাই, সেল। এখানে তো আর কিছু নাই। আমরা কমার্শিয়ালি কি করতেছি, প্রোডাক্টটাকে হাইলাইট করতেছি, বাট প্রোডাক্টের বাইরেও হচ্ছে যে আরো কিছু জিনিস থাকতে পারে, কন্টেন্ট দিয়ে মানুষকে ভ্যালু দিয়ে যে তাকে হচ্ছে অ্যাটেনশন গ্র্যাব করা। এটা তো আমার কমার্শিয়াল না। আমি তাকে এখানে কন্টেন্টে তো মানে মেইন ডিফারেন্সটা কি, মানে কমার্শিয়াল আর কন্টেন্টের মধ্যে, কন্টেন্ট হচ্ছে যে তাকে ভ্যালু প্রোভাইড করতেছে, হ্যাঁ, তাকে ডিরেক্টলি সেলসে, ইনডিরেক্টলি পুশ করতেছে না, পুল করবে, হ্যাঁ, পুল করা, তাকে হচ্ছে যে ডিরেক্টলি পুশ করতেছে না হচ্ছে যে কেনার জন্য। কমার্শিয়ালে আমি কি করতেছি, ওটার সোল অবজেক্টিভ হচ্ছে যে তুমি আমার প্রোডাক্ট কেনো। এটাই তো আমরা মেসেজ তো আমরা মোটা থাকে এটাই আমরা দিতেছি যে প্লিজ বাই মাই প্রোডাক্ট, কারণ আমার প্রোডাক্ট এদের থেকে এইভাবে ভালো। বাট কন্টেন্টটা আমরা কিন্তু কমার্শিয়ালের মতো না, কন্টেন্টে আমরা তার যে নিডটা আছে, সেই যেটা দেখতে চাই, সে যেটা শুনতে চায়, ওই জিনিসগুলা। এরপরেই তো আমাদের ওটিটি প্ল্যাটফর্ম বা এই জিনিসগুলা যেগুলো আসলো, হ্যাঁ, সেগুলো তো আসলে কন্টেন্ট বেসিক, এবং ওইখানে ডিফারেন্ট ওয়েতে আমরা হচ্ছে যে সেলস টেকনিক আমরা ওই জায়গাতে ইনকর্পোরেট করতেছি। বাট কন্টেন্ট তো হচ্ছে যে টোটালি হচ্ছে সেলস ড্রিভেন না, ওখানে হচ্ছে ডিরেক্ট সেলস পুশ করা হয় না। তো এইটা আমরা তখন হচ্ছে যখন শুরু করি তখন আমরা অনেক ট্রাই করি জিনিসটা, বাট তখন ওইটা হয় নাই। 17, 18, 19 একটা জিপির সিইওর কাছে নিয়ে যাবেন যে পডকাস্ট করবেন, ওই সময় ফর এক্সাম্পল অনেক দূরে যে পডকাস্ট করবো, তখন ছুঁড়া ফালাইতো, তখন ছিল, আমরা সেটা বুঝতাম না, আমরা সেটা করতে পারতাম না। আমরা যখন ওগেলভিতে আমরা করতাম, এখানে ওগেলভির হচ্ছে যে পডকাস্ট গুলো এটা হইতো, ওগেলভির সারা ওয়ার্ল্ড এর যত হচ্ছে অফিস গুলো আছে সবগুলাতে এটা ম্যান্ডেটরি ছিল, যে এখানে হয়তো হচ্ছে যে ওগেলভির হেডকোয়ার্টার থেকে কোনো একজন গ্লোবাল সিইও নিয়ে আসছে, সে হচ্ছে যে এই জায়গাতে ডিসকাস করতেছে, আমরা সবাই হেডফোন দিয়ে শুনতেছি। এটা তখন ছিল ওয়েবিনিয়ারের যুগ, বা ওয়েবিনিয়ারই ছিল মনে হয়, অনলাইন হইতো। তো তখন তো এই টার্ম গুলোর সাথে আমরা পরিচিত ছিলাম, তো তখন এই জিনিসগুলো তো তখন হচ্ছে যে আমরা এখন যেটা হচ্ছে যে মানে লাইভ পডকাস্ট আমরা যেটা বলি, হ্যাঁ, তো তখন হয়তো ওয়েবিনার বলতাম আমরা, তো এই জিনিসগুলো তখনও ছিল, বাট এইগুলা হচ্ছে তখন মাস লেভেলে হচ্ছে আসে নাই। তো এরপরে হচ্ছে যে আমরা তখন যেটা শুরু করলাম যে
আমরা একটু মুভ করা শুরু করলাম, দেখা শুরু করলাম। কারণ আমার একটা ভালো ছিল, ফিডব্যাক পেয়েছি আর কি, যে ওগেলভির যে এমডি ছিলেন আপু, আমাদেরকে অনেক যে অ্যাপ্রিসিয়েট করেছেন, আমাদেরকে অনেক, হ্যাঁ ঠিক আছে তোমরা করো, এটা অসুবিধা নাই, আমাদের যে ব্র্যান্ডগুলো আছে এই ব্র্যান্ডগুলোর সাথে আমরা কি করব, এটাকে আমরা ইনকর্পোরেট করে দিব। হ্যাঁ, তোমরা কন্টেন্টের প্ল্যানটা দিবা, আমরা যে কনভেনশনাল যে প্ল্যান প্লাস কন্টেন্টের প্ল্যান আমরা একসাথে মিলে জিনিসটা, বা তোমাদের এখান থেকে ডেডিকেটেড টিম যদি থাকে তাহলে আমরা সাপোর্ট দিতে পারি। তো উই ফিল এনকারেজড। আমরা তো অনেকবার গেছি, আমরা অনেকবার বসছি, এজেন্সি গুলার সাথে বসছি, অনেক কর্পোরেটের সাথে বসছি, কিন্তু তখন হয় নাই, কাজ পান না, আলটিমেটলি কাজ পাওয়া যায় না, তখন হয় নাই। তখন আমরা যে বারবার পিচ করতেছি করতে করতে আমাদের অবস্থা শেষ। ওইখানে যে এরপরে আমরা যেটা শুরু করলাম ইনভেন্টরে, আমরা বললাম যে না ঠিক আছে, আমরা তাহলে কি করব, আমাদের নিজেদের ব্র্যান্ড তৈরি করবো। ওইখান থেকে কনসেপ্ট আসলো যে আমরা ফুড সেক্টরে আমরা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করব যে পুরো ফুড সেক্টর এটা ক্যাটার করবে। তো তখন আমরা একটা ব্র্যান্ড তৈরি করলাম, এটা স্পুন। এটা কি রেস্টুরেন্ট নাকি? স্পুন মানে আমরা চিন্তা করলাম যে স্পুন উড বি ওয়ান স্টপ সলিউশন ফর কুলিনারি বিজনেস। আচ্ছা, স্কুল হবে, স্পুন ম্যাগাজিন হবে, স্পুন টিভি হবে, হ্যাঁ, তারপরে স্পুন রেডিও হবে, এরকম। মানে আমরা এই ক্যাটাগরির জন্য, ফুড ক্যাটাগরির জন্য, কুলিনারি ক্যাটাগরির জন্য একটা ব্র্যান্ড থাকবে যে অল কাইন্ড অফ সলিউশন, এন্টারটেইনমেন্ট থেকে শুরু করে ফুড রিলেটেড যা আছে, নলেজ থেকে শুরু করে এটা। তো তখন আমাদের আরেকজন ভালো পার্টনার ছিলেন, হ্যাঁ, উনি ওয়াজ এ ভেরি বিগ শেফ এখন। সো যদি উনি আমাদের কম্পিটিটর, আমি নাম বলছি না, সো ওনাকে আমরা তখন যে একসাথে আমরা নিলাম যে আমরা চলেন একসাথে করি, কারণ আমরা তখন এই বিজনেস বুঝি না কিছু। সো তখন যে উনি ওই নামটা করলেন যে না, ইট উড বি যে ITICA, কারণ এডুকেশন ব্র্যান্ডের নাম আসলে এরকম হয়, ইনস্টিটিউট টাইপ, হ্যাঁ, এব্রিভিয়েশন দিয়ে হয়। ITICA যদি বলেন, ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট অফ কুলিনারি আর্টস। আচ্ছা, হ্যাঁ, তো লেটস ডু। তো আমরা বললাম যে ঠিক আছে, আপনি তো কুলিনারিতে বস, আপনি কুলিনারিটা আপনি দেখতে পারবেন, হ্যাঁ, আর আমরা যেহেতু আমরা বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসি, আমরা অর্গানাইজেশন মার্কেটিং এগুলো দেখতে পারবো। আমাদের খুব বড় একটা ডিরেক্টর তখন ছিল আমাদের পার্টনার, হ্যাঁ, একটা টিভি চ্যানেলের হ্যাঁ। তো তিনি আসলেন, তিনি এসে বললেন যে ঠিক আছে, আমি তো কন্টেন্ট বলো, বড় বড় রিয়েলিটি শো, বাংলাদেশের যত বড় রিয়েলিটি শো গুলো হয়েছে উনি ওগুলা করছেন, হ্যাঁ। উনি বললেন যে ঠিক আছে, আমরা তাহলে আমি এই জায়গাতে যে ইনপুট দিতে পারবো। তো তাদেরকে নিয়ে আমরা করলাম। সো ওইখানেও কিন্তু আমাদের এজেন্সিতেও আমাদের বেস্ট রিসোর্স গুলা ছিল, ধরতে গেলে তখন বাংলাদেশের বেস্ট রিসোর্স গুলাই আমাদের ছিল, মানে আমাদের লেভেলে এটা। আর আমরা যখন ইনস্টিটিউট করলাম সেখানে আমাদের বেস্ট রিসোর্স গুলা ছিল, যেটা এখনো আছে, হ্যাঁ। কিন্তু এজেন্সিটা পরে আমাদের যেটা হইলো, যেহেতু আমরা রেভিনিউ এনশিওর করতে পারছিলাম না, তখন ফোকাসটা এদিকে নিয়ে আসলে পার্টনারদের মধ্যে ডিভাইডেশন তৈরি হয়। তো আমাদের পার্টনাররা একটা গ্রুপ হয় যে ITICA রাখবে, আরেকটা গ্রুপ হয় যে না, আমরা ইনভেন্টরটাও আমরা যে এটাকে আমরা বন্ধ করে দেই, আমরা যে ITICA রাখি, আরেকটা গ্রুপ ITICA বন্ধ করে দিয়ে ইনভেন্টর রাখি। তখন কি ডিসিশন? তখন হলো ডিসিশন, একটা ভালো ডিসিশন হলো যে ঠিক আছে, কারা কারা ইনভেন্টর রাখতে চান, দুইজন বললো আমরা ইনভেন্টর রাখতে চাই, তাহলে তোমরা এটা নিয়ে যাও, ঠিক আছে, আমরা আমাদের শেয়ার ছেড়ে দিচ্ছি, ইউ গো উইথ ইনভেন্টর, আপনি অ্যাডভার্টাইজিং করেন, তাহলে আমরা ট্রেনিংটা করাই। ওই ইনভেন্টর কি এখন আছে, এক্সিস্টেন্স আছে না? ওটা আছে, বাট যে পার্টনার তো এখন 4 জনের মধ্যে 2 জন ছিল, এখন একজন মনে হয় ওইটাই এখন হ্যান্ডেল করতেছে, উনি ওনার মতো করে যে চালাচ্ছে। মানে আমরা যে পরিসরে জিনিসটা নিয়ে যেতে চাচ্ছিলাম, যে ইট উড বি ওয়ান অফ দা যে বিগেস্ট এজেন্সি অফ বাংলাদেশ, ওটা কিন্তু আর হয় না, সবগুলাই বেঁচে আছে কিন্তু ওই লেভেলে যায় না। তো যেটা হইলো যে আমরা শুরু করলাম ITICA দিয়ে। ITICA তো যে দেখা যাচ্ছে এটা তো অপারেটিং কস্ট অনেক হাই থাকে। আচ্ছা, মানে আমরা চাইলে ওটাকে কমাইতে পারি না, কারণ ITICA যে সেটআপ লাগে তার জন্য যে 3-4 হাজার স্কোয়ার ফিটের একটা স্পেস লাগে, ইকুইপমেন্ট লাগে, সেগুলোর যে মেইনটেনেন্স আছে, ক্লাস নেওয়া, তারপরে যে হ্যাঁ, তারপরে যে এমপ্লয়ীদের, তাহলে এটা একটা কোয়ালিটি এডুকেশন দিতে গেলে এখানে কিন্তু একটা বড় টিম লাগে। এজেন্সিতে হয়তো অনেক ছোট টিম দিয়ে যে আমরা করতে আউটসোর্স করে করা যায়, ফুলি ইন হাউস লাগবে এখানে, রাইট। এখানে কিন্তু ফুলি ইন হাউস, মার্কেটিং টার্গেটিং থেকে শুরু করে। তো আমরা জাস্ট স্ট্রাগলটা আমাদের শুরু হলো ITICA-তে, নতুন করে একদম নতুন বিজনেস, এটা সেই রকম যে নতুন করে স্ট্রাগলটা শুরু হলো। হ্যাঁ,
তো কোনোভাবে 2 বছর হচ্ছে যে 17 সালে এটা ভাইয়া টাইমলাইনটা, এটা আমরা 17তে করছি। 17 তো ইনভেন্টর, আর আইটিআইসি 17তে আমরা ইনভেন্টর করলাম। আইটিআইসি ইনভেন্টর হচ্ছে যে খুব বেশি দিন, 3-4 মাস পরেই হচ্ছে যে আমরা শুরু করলাম। তখন আমরা হচ্ছে যে 17 এপ্রিলে আমরা হচ্ছে আইটিআইসি লঞ্চ করি ধানমন্ডিতে। আচ্ছা, তো ওইখান থেকে আমরা হচ্ছে যে 17তে যখন করলাম, 17তে করার পরে আমরা হচ্ছে যে আবার ইনভেন্টর আমরা সেপারেট হয়ে গেলাম, আইটিআইসি নিয়ে আমরা আসলাম। আইটিআইসি এর রিয়েল স্ট্রাগলটা তখন থেকে শুরু। রিয়েল স্ট্রাগল বলতে যা বোঝায় 17 সালে 18 এক বছর মানে ইনভেন্টর ছিল, 18র দিকে হয়তো আমরা শুরু করলাম ওইখানে। তো 18 আমরা ওইখানে হচ্ছে যে যখন করলাম, করার পরে দেখা গেল কোনোভাবেই আর টিকতে পারতেছি না। স্ট্রাগল গুলো কি কি ভাইয়া, মানে রিয়েল স্ট্রাগল? আমাদের জন্য স্ট্রাগলটা হচ্ছে, মেইন স্ট্রাগলটা হচ্ছে ফাইন্যান্সিয়াল। অনেক বড় সেটআপ। আমার টাকা হচ্ছে যে এই জায়গাতে নাই, মার্কেট এখনো রেডি না, ফিডব্যাক এখনো ওইভাবে আসতেছে না। সো আমাকে কি করতে হবে, টাকা ধার করে নিয়ে আসতেছি, ফ্যামিলিতে টাকা দিতে পারতেছি না, ফ্যামিলি প্রেসারে পড়ে গেছে, সোশ্যাল কোনো স্ট্যাটাস নাই। আমাদের ফ্রেন্ড যারা আছে সবাই চাকরি করতেছে, গাড়ি দাবড়াচ্ছে হচ্ছে, ফ্ল্যাট কিনে ফেলছে, ফ্ল্যাট কিনে ফেলছে তারা। আর আমাদের প্যারেন্টসরা হচ্ছে তোরা কি করতেছিস, কি মাথার মধ্যে ঢুকছে, কে ঢুকাইছে এই জিনিসগুলা, দেখ সবাই এস্টাবলিশ হয়ে যাচ্ছে, হ্যাঁ, আর তোরা এখনো রাস্তায় রাস্তায় ঘুরতেছিস। হ্যাঁ, এটা সবারই কমন। সোশ্যাল প্রেসার, ফাইন্যান্সিয়াল প্রেসার, মেন্টাল প্রেসার, এটা আসলে নেওয়ার মতো হচ্ছে যে অনেকেই হয়তো ওটা নিতে পারবে না। আলটিমেটলি তারা আবার ওই চাকরিতে, কারণ আপনার তো একটা ভেরি গুড ক্যারিয়ার ছিল ভাই, আছে আমার যেটা ছিল, আই গট এ ভেরি গুড পার্টনার, আমার ফ্রেন্ড, হ্যাঁ, এবং আমার এক্স কলিগ, এখনো আমরা আছি। হ্যাঁ, আমি বারবার চাকরিতে যাওয়া আসা করছি, কিন্তু ও এটা কামড়ায় ধরে পড়ে স্টেবল ছিল এখানে। তো তখন একটা প্রপোজাল আসলো যে ওরে বললাম যে ঠিক আছে, আমরা কাজ করি, এখানে যে স্কেলের আমাদের অপারেশন হচ্ছে, 2 জন আমাদের দরকার নাই, আমরা একজন এখানে থাকি, একজন চাকরি করি, আর চাকরিতে যাই ওখান থেকে যদি হয় যে ওখান থেকে যে টাকা পাবো, ওখান থেকে যদি আমাদের ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া যায়, বিজনেসে কিছু সাপোর্ট দেওয়া যায়, সেটাও সম্ভব। তখন কি আপনি আবার কেম ব্যাক করলেন চাকরিতে? তখন আমি আবার হচ্ছে যে গেলাম, তখন যে 7 এ জয়েন করলাম। ও, আপনার তো অনেক মানে ইন্টারেস্টিং প্রোগ্রেশন ক্যারিয়ারে। মানে এরকম হইতেছে, ইন্টারভিউ দিতেছি, আবার ফোন করতেছে, হ্যাঁ, আবার চিন্তা করতেছি জয়েন করব কি করব না। হ্যাঁ, এর মধ্যে একটা ব্যাংক লোনও আমরা পাইলাম। হ্যাঁ, ইটিকার জন্য, আইটিআইসি এর জন্য। হ্যাঁ, সো তখন একটা দোদুল্যমান অবস্থা, যে একবার মনে হয় যে যাবো, আরেকবার মনে হয় না, লোন তো পাই গেছে, এখন যা লাভ কি। আবার চিন্তা করলাম যে হচ্ছে যে যদি এখানে রিস্ক থাকে, আচ্ছা ঠিক আছে যাই, অসুবিধা নাই, কারণ এখন 2 জন লাগবে না। আমি চাকরিতে করে, চাকরি শুধু ওইখানে, এটাও আমার একটা প্রজেক্ট হিসেবে হয়তো ধরা যেতে পারে যে না ঠিক আছে, আমি ওদের যে রিকোয়ারমেন্টটা, কারণ দেখা যাচ্ছে যে আমরা যে লেভেলে কাজ করে আসছি, সে লেভেলে আসলে হচ্ছে যে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করে কিছু নাই। টেলকোর সাথে যারা কাজ করছে, এফএমসিসি এর সাথে যারা কাজ করছে, এখানে হচ্ছে যে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির যে কাজ, ওইটা হচ্ছে যে টেলকো এফএমসিসির মতো হবে না, এত ফাস্ট হবে না। তো এখানে দেখা যায় যে ঠিক আছে, আমি রিল্যাক্স পাইতাম আর কি, মানে সময় পাইতাম, যতটুকু দরকার। ওইখানে আমি যেটা চিন্তা করলাম যে আমাকে এত মেন্টাল প্রেসার নিয়ে অফিসে কাজ করতে হবে না, আমার কোনো সেলস টার্গেট থাকবে না, বেশি প্যারা নিয়ে আসছেন আপনি। সো আমার যেটা দেয়ার, ওই জায়গাতে আমি 100% দিয়েও ওইখান থেকে টাইম আমি সেভ করে হচ্ছে যে বিজনেসের সময় দিতে পারবো। আর আমার হোটেল রেস্টুরেন্ট চলে হচ্ছে যে সন্ধ্যার পরে, তো আমি সন্ধ্যা পর্যন্ত জব করে এরপরে যদি চলে আসি, মিটিং টিটিং যেগুলো করা যায় 10টা-11টা পর্যন্ত কাজ করতে পারবো বিজনেসের। তো ওইটা করে আই সামহাউ কনভিন্স দেম। শুরুতে হয়তো ওরা ভয় পেয়ে গেছে যে মনে হয় ভাইকে চলে গেল আর এখানে থাকলো না, মানে 7 রিংস মানে আপনার পার্টনার, রাইট। সো তারপর যেটা হলো যে না, আমি সামহাউ কনভিন্স করলাম যে না, আই এম স্টিল উইথ ইউ। সো এরপরে আমি হচ্ছে যে ওইখানে গিয়ে 3 বছর যখন করলাম, তো 3 বছরের মধ্যে মাঝখানে আবার বললো করোনা। অল এডুকেশনাল ইনস্টিটিউশন সবচেয়ে বেশি হ্যাম্পার্ড হয়েছে করোনা। মানে 2টা জিনিস, একটা হচ্ছে হসপিটালিটি ইন্ডাস্ট্রি তো কলাপস, আবার এইদিকে ট্যুরিজম এন্ড হসপিটালিটি সারা ওয়ার্ল্ডেই ধস নামছে। সেকেন্ড হচ্ছে ইনস্টিটিউট গুলা, কারণ উই আর আন্ডার বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড। সো যেহেতু হচ্ছে যে সব স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ, সো উই হ্যাভ টু শাট ডাউন, কিপ ইট। হ্যাঁ, অনলাইন তখন। আর এটা তো এমন একটা জিনিস, অনলাইনে তো শেখানোর কিছু নেই, ফিজিক্যালি আসতে হবে। যে কালিনারি তো অনলাইনে শেখানোর কিছু নাই, তো এখানে সবই তো প্র্যাকটিক্যাল।
এবার আমাদের রমজানে বন্ধ রাখতে হয়, কারণ কি আমরা তো শিখাইতে পারি না, কারণ তাকে ফুড টেস্ট করতে হবে। তো পুরো হচ্ছে যে হোল রমাদান আমাদের হচ্ছে যে অফ থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস চলে কিন্তু ক্লাস চলে না। আচ্ছা আচ্ছা। তো ওইটার জন্য আমরা চিন্তা করলাম যে হ্যাঁ ঠিক আছে, 2 বছর ওটাই ছিল আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং পিরিয়ড, যে আমরা সার্ভাইভ করবো কি করবো না। কারণ তখন আমাদের হচ্ছে 1 টাকাও আমাদের হচ্ছে হাউস ইনকাম নাই, তো কিন্তু হাউস আমাদের যে অফিস রেন্ট আছে 1 টাকা ওইখানে ওয়েব করে নাই। আমাদের যে ইউটিলিটি, আমি তো ভাই বিকাশে কইরা টাকা দিছি ভাই ওই 6 মাস, মানে ওয়েব তো দূরের কথা, বাসায় বসে ওই বাড়িওয়ালা বলছে ভাড়া লাগবে, বিকাশে পাঠাইছি, এরকম হয়েছে। সো আমাদের ওই যে ওইটা যে আমরা যে হচ্ছে যে 2 বছর হচ্ছে যে চালাইছি জিনিসটা বসে থাকে, আমাদের 1 টাকাও ইনকাম নাই। তারপর হচ্ছে যে আমাদের হচ্ছে যে টোটাল, আর এটা তো হিউজ আমার মানে আমাদের ভাড়া প্রায় হচ্ছে যে 1 লাখের উপরে ফ্লোর ভাড়ায় যায়। হ্যাঁ, ইউটিলিটিজ এরকম হচ্ছে 35-40 হাজার টাকা ইউটিলিটিস। হ্যাঁ, সো হেভি ইকুইপমেন্ট তো আমাদের ইউজ করতে হয়। সো ওইগুলা না হইলেও, আর ওই সময় এরকম ছিল যে ভাড়া, যে ভাই সবাই দেখতেছি যে ওরা তো আর জানে না যে এটা অফিস না বাসা। আমরা তো সবসময় রেসিডেন্সিয়াল বিল্ডিং এ আসলে আমাদের অফিস নিতে হয়েছে, ট্রেন তো এইটাই। সো তখন হচ্ছে যে ওরা যেভাবে আগে বিল করে আসতো ওইভাবেই বিল করে দেখা যায়। আমাদের আসতেছে যে ঠিক আছে 25,000-30,000 টাকা ইলেকট্রিসিটি বিল আসতেছে এরকম। তো এটা কিন্তু আমরা 24 মাস আমরা টানছি, কিভাবে টানছি আমি জানি না। এটা কিন্তু আমাদের বাড়তি ইনকাম, আল্লাহর রহমত আছে, নাইলে আসলে এটা বন্ধ হয়ে যেত। কিভাবে টানছি আমরা এটা বলতে পারবো না, কারণ হচ্ছে যে আমি জব করছি, শুধু আমার একটা ইনকাম ছিল। হ্যাঁ, বাকি কিন্তু কারো কোনো ইনকাম ছিল না। এই আইটিআইসিতেই চলার কথা সবার, কিন্তু টোটাল রেভিনিউ শাটডাউন। মানে তখন আমরা যতটুকু পারছি এমপ্লয়ীদেরকে বাঁচায় রাখছি মানে তারা যাতে চলতে পারে আর কি। হয়তো আমরা বলবো না যে ভাই আমি 100% তাদেরকে হচ্ছে দিছি, সেটা না, বাট যতটুকু সম্ভব আমরা করে জিনিসটাকে আমরা ঠিক রাখছি, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ ওই করোনা পিরিয়ডের পর থেকে আমাদের এই জিনিসটা। এখন কি অবস্থা হয়, এখন কিরকম? নাও ইটস গুড, আলহামদুলিল্লাহ। এখন তো আপনি ছেড়ে দিলেন, আবার কেন ছাড়লেন? কেন ছাড়লাম, ওই যে ওইটা বললাম যে প্রেশার গুলা ছিল, একটা সোশ্যাল প্রেশার, সেটা হয়তো এক সময় ছেড়ে দিছে যে না এরা তো আসলে হবে না, বিজনেস করতেছে, এর দিয়া চাকরি হবে না। 2 দিন চাকরি যায়, 1 বছর করে 2 বছর করে আবার ব্যাক করে যাইতেছে আসতেছে। আচ্ছা ঠিক আছে, বাসা থেকে বলা আছে ঠিক আছে বাবা তুই কর, তুমি ব্যবসাই করো, ব্যবসা করতেছে। এখন জিজ্ঞেস করে যে বাপে হয়তো হচ্ছে যে প্রতি সপ্তাহে যে কেমন চলতেছে, মানে ওইটা এমন না যে কত টাকা পাইতেছে, তোরা চলতে পারতেছিস এই কোশ্চেনটা। হ্যাঁ, যে আসতে পারতেছিস, ব্যাংকের লোন টোন যেগুলো আছে এগুলো হচ্ছে যে ইএমআই হচ্ছে ঠিকভাবে যাচ্ছে কিনা, এটুকুই খোঁজ খবর নেওয়া। তারা বুঝে গেছে যে এটা আসলে ওরে দেওয়া হবে না, ওরা এখনো বইলাও লাভ নাই, কারণ ওরা আসলে এটাই করতে চায়। আচ্ছা করুক, এখন ওনাদের বয়স হয়েছে, আর চাপাচাপি করার মতো অবস্থা নাই। হ্যাঁ, তো এটা একটা চলে গেল। ফাইন্যান্সিয়ালি দেখা গেল যে যেহেতু আমার ওয়াইফও জব করে, তো ও একটু উপরের পজিশনে হচ্ছে যে যাচ্ছে, ও একটু ফাইন্যান্সিয়ালি আর একটু বেশি হচ্ছে যে সাপোর্ট দেওয়ার মতো অবস্থায় আসতেছে, এদিকে আমি আবার একটু রিল্যাক্স পাচ্ছি। আর ফাইনালি যে সাহসটা হয়েছে, যে আগে যেহেতু একটা বিষয় ছিল যে একটা বিজনেস আমার একটা নিয়ে পড়ে থাকতে হবে, এখন আমরা একটু ডাইভার্সিফিকেশনের আমরা চিন্তা ভাবনা করতেছেন। হ্যাঁ, চিন্তা ভাবনা করতেছে, অলরেডি আমরা শুরু করছি আর কি। তখন সাহসটা একটু বাড়ছে যে না, আমি যেহেতু সার্ভাইভ করে গেছি, এখন ঠিক আছে ইনশাআল্লাহ। আমি লাস্ট 3 ইয়ার্স যেহেতু চাকরি ছেড়েও আমি সার্ভাইভ করে গেছি, 3 বছর 4 বছর 22, 23, 24 3 বছর হয়ে গেছে যে আমি চাকরি ছাড়া সার্ভাইভ করতেছি। তো আই থিঙ্ক দ্যাট যে বাকিটা হয়তো চলে যাবে ইনশাআল্লাহ, চলে যাবো। হোয়াট এভার হ্যাপেন্স টু মাই বিজনেস, আই এম নট ওয়ারিড অ্যাবাউট দ্যাট, বাট যেহেতু আমি চলতে পারতাছি, নিয়ে চলতে পারতাছি, ফ্যামিলি প্রেশারটা মোটামুটি ম্যানেজ করতে পারতেছি, আই এম হ্যাপি উইথ দ্যাট। আলহামদুলিল্লাহ ভাই, খুবই রোলার কোস্টার একটা জার্নি আপনার। আমরা অনেক লিনিয়ার জার্নি দেখি, যেমন আমার ক্ষেত্রে আমি জবে ঢুকে গেছি, এরপরে 10 বছর চাকরি করে এখন ফুললি ব্যবসায়। আপনার জিনিসটা ইস্যুটা এরকম না, আপনি একবার ব্যবসা শুরু করছেন, আবার জবে, তারপরে আবার বিজনেস, আবার প্যারালালি চাকরি। এখন ভাইয়া এইখানে 2টা জগৎ আপনি দেখছেন, প্যারালালি দেখছেন, ইন্ডিভিজুয়ালি দেখছেন। সো আমাদের দেশে যে একটা কথা প্রচলিত আছে, মানে 2টা এক্সট্রিম দেখতে পাই আমরা, যারা চাকরি আগে আমাদের গার্জিয়ানরা যেরকম, যারা মিলেনিয়াল বা আমাদের গার্জিয়ানের জেনারেশন, ওরা যেমন ব্যবসাটাকে একদম
নেগেটিভলি দেখতো যে ব্যবসা করা যাবে না। এখন আবার কিন্তু একটা রিভার্স ট্রেন্ড দেখতেছি যে ব্যবসাই করতে হবে, ব্যবসা করতে হবে, চাকরি খুব খারাপ, ব্যবসায় ফ্রিডম অমুক তমুক। বাট দুইটারই তো দরকার আছে সোসাইটিতে, যে ব্যবসায়ীও লাগবে, চাকরিজীবী লাগবে। আর সবার জন্য আসলে সবকিছু না, যে এক একজনের ট্রেড এক এক রকম। যেমন আপনি বললেন যে রক্তেই আপনার ব্যবসা, যে ব্যবসা ছাড়া এদিকে কিছু হবে না। তো এইরকম তো ব্যাপারটা সবার ক্ষেত্রে না। মানে আমরা চাকরিকেও খারাপ বলতে পারতেছি না, বা বলা উচিত হবে না, আবার ব্যবসায় যে সব ভালো বা ব্যবসা খুব খারাপ, ব্যাপারটা তো এরকম না। দুইটা ফেজ যদি আপনি একটু আমাদের কম্পারিজন করে দেখান, যে আসলে চাকরির কি কি সুযোগ সুবিধা বা সুবিধা, বা ব্যবসার কি সুবিধা অসুবিধা। তুই যেটা বললি মানে এটাই ঠিক, দুইটাই তো লাগবে, রাইট। মানে আমরা কিন্তু দুইটা এক্সট্রিম দেখি ভাইয়া, যে যারা চাকরি ব্যবসার ভোকাল, ওরা এখন শুধু এখন যে রিভার্স ট্রেন্ড আসছে যে না চাকরি করা যাবে না, ফ্রিডম লাগবে, এই লাগবে সেই লাগবে, ব্যবসা করতে হবে, ব্যাপারটা তো এরকম না। আবার আমাদের আগের জেনারেশন যে টেন্ডেন্সিটা দেখাইতো বিজনেসের ক্ষেত্রে, যে না বিজনেস কেউ কিছু করতে না পারলে সে হইলো ব্যবসা করে। এখন একটা মিম ছিল না যে ছেলে কি করে, কিছু করে না, ব্যবসা করে, মানে কিছু করে, ব্যবসা করে মানে কিছু করে না। সেই দুইটার ব্লেন্ডটা আপনি কিভাবে দেখেন, বা কম্পারিজন যদি করেন ভাইয়া? আগেরটা তো হবে, মানে যখন নতুন নতুন জেনারেশন আসবে তখন অনেক নতুন হচ্ছে জিনিসপত্র ইন্ট্রোডিউস হবে এই জায়গাতে, নতুন নতুন কনসেপ্ট আমরা নিব, গ্লোবালের সাথে আমরা নিজেদেরকে অ্যাডাপ্ট করবো। হ্যাঁ, সো মানে এখন একটা যুগ গেছে, যেমন আমাদের তোরা তো পাস্তায় যে আমরা হচ্ছে যে ফ্লপি ডিস্ক নামে একটা জিনিস আমি পাইছি, ফ্লপি ডিস্ক, আচ্ছা 1.44 MB। হ্যাঁ, সো ওই যে ওইটা নিয়ে আমরা যাইতাম, যা হচ্ছে যে যখন প্রিন্ট করা ল্যাবে আমরা দিতাম, নাই ফাইল নাই, আবার যা তিনটা ব্যাকআপ রাখতে হতো, তো না ক্লাউডে সবকিছু আমাদের হয়ে যেতেছে। তো পৃথিবী তো আগে গেছে, নতুন নতুন জিনিস, নতুন নতুন কনসেপ্ট এগুলাও তো আসতেছে। তো আমাদের আগের প্যারেন্ট যারা ছিল তারা আসলে যেটা ভুগতো ইনসিকিউরিটিতে, ব্যবসাতে অনেক বেশি রিস্ক থাকে। তো যেটা আমাদের যারা হচ্ছে যে সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে, দে আর নট হচ্ছে রিস্ক টেকার্স, বা এটাকে এনকারেজ করতো না। কারণ দেখ সব সময় হচ্ছে যে আমাদের বাবা মা এখনো কেন ইয়ে করে যে তোরা ঠিক আছিস কিনা, ভালো আছিস কিনা, চলতে পারছিস কিনা, এই যে কনসার্নটা, এই কনসার্নটা বেশি হওয়ার জন্য তারা তখন বলতো যে না চাকরিটা একটা হচ্ছে স্টেবল জব, স্টেবল জায়গা, যে মাস শেষে আমি ফিক্স স্যালারি পাইতেছি। এবং এর থেকে বড় স্টেবল তখন ছিল যে ভাই তুমি হচ্ছে সরকারি চাকরিতে যাও, তার মানে তোমার পেনশন পর্যন্ত, তোমার তোমার বাচ্চা হচ্ছে সিকিউরিটি। দিস ইজ অ্যাবাউট দ্য সিকিউরিটি, আর কিছু না। তারা যে ব্যবসা এনকারেজ করে না, বা মানে এটাকে হচ্ছে অন্যভাবে দেখে, আমি এইটা মনে করি না। কিন্তু ওইটা হচ্ছে তার পার্সোনাল জায়গা থেকে, যে আমার ছেলে মেয়ে তাদের একটা সিকিউরিটি, সন্তানের প্রতি ভালোবাসা থেকে, ভালোবাসা জায়গা। এটা ধর আমরা এটা কি করছি, আমরা কত মানে বাইরে গিয়ে আন্দোলন করছি, ইয়ে করছি তখন, কিন্তু আমাদের পোলাপান যাইতে গেলে কিন্তু আমরা 100টা কোশ্চেন, আমরা তো জানি যে আমরা নিজেরা গিয়া জিনিসটা কতটা রিস্ক নিয়ে করছি। কিন্তু ওই রিস্কটা যদি আমাদের পোলাপান নিতে চায়, আমরা কিন্তু তাদেরকে এনকারেজটা করবো না। কারণ এটা কি আমাদের জায়গা থেকে কিন্তু তখন আমরা আর একটু গোটায় যাবো জিনিসটা। হ্যাঁ, তো এখনকার যেটা বললে, এটা আমরা যদি একটা বিজনেস বড় করি, হ্যাঁ, এখানে বড় বড় গ্রুপ আছে যাদের আমি কাজ করছি, এরকম গ্রুপে যে যাদের হচ্ছে যে 50,000 এমপ্লয়ি আছে বাংলাদেশে। সো 50,000, এই 50,000 এমপ্লয়ি যদি 50,000 এন্টারপ্রেনার হয়ে যেত, তাহলে আসলে ব্যবসা কে চালাতো? কে চালাবে সেটা? একটা ফ্যামিলি। হ্যাঁ, ধর মনে কর যে তোর বিজনেসটা যখন অনেক বড় হয়ে যাবে ইনশাল্লাহ, সো তখন আসলে এটা চালানোর জন্য লোক লাগবে, তো আমাদের লোক লাগবে। হ্যাঁ, সো এই লোকটা কে আসবে? এই লোকটা অবশ্যই প্রফেশনাল লোক, যারা ভালো, যারা বাইরে থেকে আসবে। তুই তো তোর ফ্যামিলির সব নিয়ে এখানে বসাবি না, যারা যোগ্য তাদেরকে বসাবি। কারণ ব্যবসা যখন হচ্ছে যে বসাইলে ব্যবসা লাটে উঠবে, সেটাই বলতেছি যে বছরের বছর, শতাব্দীর পর শতাব্দী, যখন সেঞ্চুরি আফটার সেঞ্চুরি একটা ব্যবসা টিকে থাকে, একটা ব্র্যান্ড টিকে থাকে, কেন? প্রফেশনালিজমের জন্য। রাইট। তো ওই জায়গাতে আমাদের যেটা, যে আমাদের তো আসলে লোক লাগবে। তো ইটস এ মার্কেট অফ কম্পিটিশন। যদি আমি মনে করলাম যে যারা বিজনেস স্টুডেন্ট বেরোচ্ছে বা যারা এডুকেটেড, সবাই ব্যবসাতে হচ্ছে ইনভলভ হলো, যে সবাই ব্যবসা করবে, সবাই তো করতে পারবে না। আমার রিসোর্স লিমিটেড, আমার স্কোপ লিমিটেড। তাহলে আমাদের কি, আমরা বলি যে ব্যবসাতে সাকসেস রেট হলো নিয়ার অ্যাবাউট 2%। হ্যাঁ,
টু তো ভাই ইন্টারন্যাশনালি ভাই, বাইরের উন্নত কান্ট্রিতে। বাংলাদেশে তো এটা মনে হয় লেস দেন 2। আই ডোন্ট নো, মানে বাংলাদেশে যেহেতু ডেটা নাই, আমরা ইন্টারন্যাশনালি যদি ধরলাম যে ব্যবসাতে 2%, তাহলে কি কম্পিটিশনে তো 98% বাদ পড়বে। তো 98% যে বাদ পড়বে এরা আসলে কোথায় যাবে? এদের তো জবই করতে হবে, এবং জবটা দরকার, কারণ জবটা না করলে তাহলে ব্যবসাটা কে রান করবে? তো পুরো সিস্টেমটা চলার জন্য তো দুইটাই দরকার। হ্যাঁ, এখন যেটা হয় যে ভাই আমার যদি স্কোপ থাকে, আমার যদি প্যাশন থাকে, ফ্যাসিনেশন থাকে, আমি যদি রিস্ক টেকার হয়, দেন আই উইল গো টু হচ্ছে যে বিজনেস, আই উইল টেক দিস রিস্ক। আর যদি আমার মনে হয় যে আমি একটা ভালো সিকিউর লাইফ পাবো ওটার জন্য, সো আলটিমেটলি আমি সবগুলোর উপরে কি দেখি? আমি দেখি যে ইটস অল অ্যাবাউট হ্যাপিনেস। ইফ আই এম হ্যাপি উইথ আওয়ার হচ্ছে যে চাকরি নিয়ে যদি হ্যাপি থাকে তাহলে চাকরি ফাইন, তুমি চাকরি করো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কেউ কেউ বলে যে হচ্ছে মানে স্টিভ জবের থেকে বেশি কন্ট্রিবিউশন আছে হচ্ছে এই তারপরে যে সিইও, তার যে এমপ্লয়ি, হ্যাঁ তার যে এমপ্লয়ি হচ্ছে যে টিম কুক, টিম কুক যে বললো যে অনেকের মতে আর কি, আমরা তো জানি না এটা, যে স্টিভ জব যতটুকু করছে মেবি তার থেকে বেশিও, কারণ একটা বিজনেস তৈরি করা, একটা জায়গাতে আনা এক কথা, বাট ওইটাকে হচ্ছে মেনটেন করা, ক্যারি করা, কারণ এটা যে মানে $1 ট্রিলিয়ন বিজনেস হইছে। হ্যাঁ, তো ওটা হওয়ার পিছনে তো হচ্ছে যে নিশ্চয়ই তার এমপ্লয়ীদেরই আছে অবদান আছে। সো আমার যদি মনে করো ওয়ারিয়র যারা আছে, হ্যাঁ, বা ফ্রন্ট লাইনে যারা কাজ করে, তারা যদি ঠিকভাবে হচ্ছে যে ফাইটটা না করতে পারে, তাহলে এখানে মনে কর যে যারা লিডার আছে, সেনাপতি আছে, তাদের তো আসলে ইয়ে করে লাভ নেই। তারা তো স্ট্র্যাটেজি করবে, তারা হচ্ছে যে প্ল্যান করবে, সব করবে, ইমপ্লিমেন্ট করবে কে? সো এই পয়েন্টটা যদি সাম আপ করি ভাইয়া, যে আমরা যে প্রান্তিকতাটা দেখি, যে এখন যে রিভার্স ইয়াটা আসছে, ট্রেন্ডটা আসছে, যে ব্যবসা করতে হবে, এন্টারপ্রেনার হইতে হবে, সবাই মানে গণহারে যে অ্যাডভাইস গুলো দেওয়া হচ্ছে, এটা আসলে উচিত না। নিজের প্যাশন, তারপরে আমার ওই স্ট্রেংথ আছে কিনা, ফিনান্সিয়াল ক্যাপাসিটি আছে কিনা, বা রিস্ক টেকার কিনা আমি, বা এই যে চ্যালেঞ্জ গুলা, ট্রাবল শুটার কিনা। ট্রাবল শুটার, আমাদের তো ব্যবসা মানেই ট্রাবল শুট করা। এই জিনিসগুলো বিচার বিশ্লেষণ করে আসলে তারপরে মনে হয় চাকরি বা ব্যবসা প্রফেশন ঠিক করা উচিত। মানে দুইটাই, কোনোটাই খারাপ প্রফেশন না। খারাপ তো মোটেও এটা না। আমাদের এটা হচ্ছে যে এখন মানুষ কেন রিভার্স ট্রেন্ডটা আসছে, এখন মানুষ কেন ব্যবসার দিকে ঝুঁকতেছে, সেটা একটা বড় রিজন হচ্ছে যে এখন এনভায়রনমেন্টটা তৈরি হয়েছে। কারণ হচ্ছে যে আগে ব্যবসা করতে হলে মানুষ মনে করতো প্রচুর মূলধন, কারণ মূলধন ছাড়া ব্যবসা করা সম্ভব। এখনকার ওয়ার্ল্ড যে অবস্থায় আসছে, এফ কমার্স হচ্ছে না, এম কমার্স হচ্ছে না, এখানে আসলে কি পরিমাণে এই যে যারা ছোট উদ্যোক্তা বা যারা হচ্ছে যে মাত্র স্টার্ট করতেছে, তাদের জন্য বারটা কিন্তু কেটে গেছে। এন্ট্রি ব্যারিয়ার যেটা কেটে গেছে। আগে একটা মুদির দোকান দিতে হলে আমার 5 লাখ 10 লাখ 15 লাখ টাকা, এখনো গেতে হলে পজিশন নিয়ে মালটাল তুলে যদি আমরা করতে চাই, তাহলে এটা ইয়ে করতে হবে। বাট অনলাইনে যদি আমি একটা শপ ক্রিয়েট করি, অনলাইনে কিন্তু ভাই ইনভেস্ট লাগে, বাট ইনিশিয়ালি শুরু করতে আপনার ইয়েটা কম, ইনভেস্টমেন্টটা কম। হচ্ছে যে আমি তো শুরুটা করতে পারতেছি, আগে তো শুরুই করা যেত না। মানে আমি যত ইনভেস্ট করবো সেটা তত ভালো হবে। হ্যাঁ, এটা থেকে ফিজিক্যাল স্টোরে থেকে অনলাইনে হয়তো ইনভেস্টমেন্ট বেশি লাগতে পারে, বাট লাগে যদি বড় স্কেলে যায়। যে আইস ব্রেকিংটা হচ্ছে আজকে হচ্ছে যত পরিমাণ এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেটে মানুষ আসছে, ঘরে ঘরে এন্টারপ্রেনার, যে আমার একটা হচ্ছে যে গার্ডেন আছে, এখান থেকে কিছু ফ্রুটস ইয়ে করতেছে, আমি এটা বেচতে পারতেছি, পেজ ক্রিয়েট করে আমি যতটুকু বেচলাম, ওয়েদার হি অর শি সাকসেসফুল অর নট, আমি ওই দিকে যাচ্ছি না। বাট এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেটে যে আসে, সে যে বলতে পারতেছে যে আমি একজন উদ্যোক্তা। প্লাস মহিলার আগে ওই যে সেলাই করতো বাসায়, ওই জিনিসগুলো কিন্তু এখন এটার একটা ফিনান্সিয়াল ভ্যালু কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমাদের আশেপাশেই তো দেখি আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আচার বিক্রি করতেছে, কত কিছু নিয়ে তারা, কিন্তু এদেরকে কিন্তু আমরা ওই মাইন্ডসেটে বা ওই প্রোফাইলে কখনো আমরা চিন্তা করি নাই যে এক সময় এন্টারপ্রেনার হিসেবে তারা আত্মপ্রকাশ করবে। আমি এটা বলতেছি যে সাকসেসফুল অর নট সাকসেসফুল এটা ইস্যু না, ইস্যু হচ্ছে তারা কিন্তু ঢুকছে বিজনেসে, তারা কিন্তু ঢুকছে। হ্যাঁ, সো এই যে একটা বড় হচ্ছে যে এন্টারপ্রেনারশিপ গ্রুপ হচ্ছে তৈরি হচ্ছে, এটা কিসের জন্য? মানে এটা এখন এনভায়রনমেন্টটা এরকম, এন্ট্রি ব্যারিয়ারটা হচ্ছে যে কমে গেছে। হ্যাঁ, সো এইটা ভালো। এই জন্য হচ্ছে যে আমাদের পরের জেনারেশন যেটা আছে, যে আমাদের বাবা মা যেটা করতেছে, আমাদের যেমন আমাদের হচ্ছে যে যেটা হইতো যে
যদি 1 মার্কস কম পাইতাম আমরা, ও পাইছে 100, ও পাইছে 99 পাওয়া শান্তি নাই, আমরা সোজা করে পালবো, হ্যাঁ আজকে খাবার বন্ধ, তুই কেন 1 মার্কস কম পাইলি? হ্যাঁ, কারণ এটাতে কি হয় যে এটা থেকে তো আমরা সরে আসতেছি, যে এগুলো তো আসলে কিছু না। আমাদের চিন্তা যে আমাদের ওই সময় ছিল কি, আমি সবচেয়ে ভালো স্কুলে পড়বো, আমি সবচেয়ে ভালো হচ্ছে ইউনিভার্সিটি পড়বো, আমি সবচেয়ে ভালো ইয়েতে যাব, এটা করতেই হবে, কারণ এটা হচ্ছে ফ্যামিলির প্রেস্টিজ ইস্যু ছিল। কারণ আমাদের তো এটা নাই, আমাদের পোলাপান কোথায় পড়লো না বললো, আমাদের বাবা কোথায় পড়তে চাও, কোনটা তোমার ভালো লাগে সেটাই করো, এটা ভালো লাগে না স্টপ ইট, এটা ভালো লাগে তুমি এটাই করো। কারণ আমরা যে লিবার্টিটা দিচ্ছি, আমাদের পরের জেনারেশন তো আরো লিবার্টি দিবে। তো এইভাবে তো হচ্ছে যে জেনারেশন বাই জেনারেশন একটা চেঞ্জ তো ওই জায়গাতে আসতেছে। তো ব্যবসার ক্ষেত্রে ওটা আসতেছে, যখন ফার্স্ট জেনারেশন ব্যবসা যেভাবে দেখতো, আমরা তো সেকেন্ড থার্ড জেনারেশন সাথে ডিল করতেছি, দে আর মাচ মোর প্রফেশনাল। কারণ ফার্স্ট জেনারেশন এদেরকে পাঠায় দিছে যে যাও বাইরে থেকে পড়াশোনা করে আসো, ওরা বাইরের বিজনেস দেখছে, পড়াশোনা দেখছে, ওই কনসেপ্ট গুলো এখানে নিয়ে আসতেছে, ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছে। সো দিস এ গুড থিং। হ্যাঁ, থিংস আর চেঞ্জিং, আমরা তো সেটা দেখতে পাচ্ছি এই জায়গাতে। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার কয়েকটা পয়েন্ট উঠে আসছে, যে আইস ব্রেকিং এর বিষয়টা, মানে এবং এন্টারপ্রেনিউরিয়াল যে মাইন্ডসেট ক্রিয়েট করা, যেটা একটা বেরিয়ার ভাই। আমি এটা অলওয়েজ বলি যে ফ্লাড গেট, মানুষের প্রত্যেকটা ভালো কাজ এবং খারাপ কাজ করার জন্য কিন্তু একটা ফ্লাড গেট থাকে। ধরো মানুষ একদিনে কিন্তু সিগারেট ধরে না, প্রথমে হয়তো 1 টান দেয়, 2 টান দেয়, বা একটু মাঝে মধ্যে হলো, ওই যে ওর ইনার যে একটা বেরিয়ার আছে, এটা কিন্তু ওকে বাধা দেয়। বা একদিনে কিন্তু মানুষ প্রচুর ঘুষ খায় না, হয়তো 10 টাকা 100 টাকা খাইলো, এরপরে ইনার ফ্লাড গেটটা ভেঙে যায়। আর ভালো কাজের ক্ষেত্রেও সেম। ধরো একটা ব্যবসা তো অনেক রিস্কি জব, এটা শুরু করাটা হলো সবচেয়ে ভাইটাল, কারণ ওকে বাধা দেয়, আরে যাবো করবো, এটা যদি ফেল করে, এই করে সেই করে। এখন যদি আমরা এই পর্যায়ে এসে আপনার ইন্ডাস্ট্রি রিলেটেড যদি একটু ফোকাস হই, যে আপনি শেফস ট্রেনিং একটা ইনস্টিটিউট চালাচ্ছেন, সো এখানে তো আমি অনেক বড় অপরচুনিটি দেখছি সামনে। কারণ হচ্ছে যে লোকালি তো একটা স্কারসিটি আছে, ভালো ওয়েল ট্রেন শেফের একটা অভাব। আমাদের দেশে ম্যাক্সিমাম হয় যে গুরু ধরা বিদ্যা, ওস্তাদের সাথে ছিল 10 বছর 15 বছর কাজ করে, এখন সে নিজে ওস্তাদ। হ্যাঁ, আমার নিজেরও একটা রেস্টুরেন্ট বিজনেস আছে, আমি জানি এই লোকাল শেফ ট্রেন্ডটা জানি। সো আমাদের সামনে কিন্তু লোকালি একটা ভালো ডিমান্ড আছে, বিশেষ করে বাংলাদেশে এখন অনেকগুলো চেইন আছে, 3 স্টার 5 স্টার মানের হোটেলগুলো আছে, ওইখানে তো একটা ভালো অপরচুনিটি আছে। প্লাস বিদেশে তো একটা আমাদের বড় মার্কেট আছে, এবং আমরা জানি যে বর্তমান সরকার বাইরে লোক পাঠানোর জন্য অনেক কান্ট্রিতে কিন্তু ওপেনিং চলে আসছে, যেগুলো একসময় বন্ধ ছিল। এবং আমরা এখানে ধরেন স্কিল লোকজন পাঠানোর কথা বলতেছি, যে আমরা ইন্ডিয়া থেকে বা অন্যান্য কান্ট্রি থেকে পিছায় থাকি, বিকজ আমরা আনস্কিল লেবার পাঠাই। সো আপনি এই জায়গাটায় কিন্তু কাজ করতেছেন, তো আপনি এই পুরো ব্যাপারটা কেমন, কি চোখে দেখতেছেন, যে লোকাল অপরচুনিটি, বাইরে লোক পাঠানোর অপরচুনিটি, বা আপনাদের প্ল্যানটা কি, আপনাদের ইনস্টিটিউট বা এই ইন্ডাস্ট্রি রিলেটেড প্ল্যানিংটা কি? আমাদের প্ল্যান খুবই সিম্পল। এই জায়গাতে হচ্ছে যে আমাদের হসপিটালের সেক্টরে হচ্ছে স্কিল রিসোর্স তৈরি করা। কেন আমরা তৈরি করতে চাচ্ছি এই জায়গাতে বা অপরচুনিটি দেখতেছি, এটা আসলে তুই যেহেতু রেস্টুরেন্ট বিজনেসের সাথে আছোস, তুই নিজেও জানোস এই জিনিসগুলা, যে এই সেক্টর আসলে স্কিল লোকের খুবই অভাব। রাইট, কারণ দেশে চাকরি নাই ভাই, কিন্তু আবার এদিকে আমরা স্কিল লোকজন পাই না। হ্যাঁ, পাই না, বুঝছেন? কারণ দেখা গেছে যে এই প্রফেশনটা আমরা যখন শুরু করছি 8 বছর আগে, এটা আসলে কেউ পাত্তা দিত না এটাতে। ব্যাপারটা কি হচ্ছে যে পোলাপানে যদি জিজ্ঞেস করে যে তুমি কি হবা, আমি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, হ্যাঁ সায়েন্টিস্ট হবো, আরো অনেক কিছু হবো, কিন্তু কেউ বলে না আমি শেফ হবো, বা আমি হসপিটালে দিচ্ছি। আমার কিন্তু এখন খুব শখ ভাই, আমি একটা ভালো শেফ হবো। এখন আমরা জিনিসটা বোঝানোর পরে হচ্ছে যে ওরা বুঝে। তাই আমরা জিনিসটা এইভাবে দেখি যে আমরা যারা পাশ করে বের হয়েছি, আমরা গ্রাজুয়েশন করতে আমাদের মিনিমাম 4 বছর লাগছে, মাস্টার করতে আরো মিনিমাম হচ্ছে 2 বছর লাগছে, তো 6 বছর সেশন জ্যাম ছাড়া। আমাদের সাথে প্রচুর সেশন জ্যাম ছিল, যেমন আমার অনেক ফ্রেন্ড আছে যে আমাদের ইউনিভার্সিটিতে 8 বছর 10 বছর লাগতো একসময়। সো এই যে হচ্ছে যে আমাদের একটা লম্বা সময় আমরা এখানে এডুকেশন দিচ্ছি। এখান থেকে যারা এই প্রফেশনে যাদের পেশন আছে, তারা যদি ইন্টারমিডিয়েট পাস করার পরে ঢুকে যায় এই কালিনারি প্রফেশনে, it will take only 3 months for them. একটা ছেলে এখান থেকে 3 months এর কোর্স করে একটা গভর্নমেন্টের সার্টিফিকেট নিয়ে, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড বা অন্য যারা বোর্ড আছে তাদের সার্টিফিকেট নিয়ে সে হচ্ছে একটা 5 স্টারে জব করার মতো ক্যাপাবিলিটি রাখতেছে 3 মাসে।
মাশাআল্লাহ। এখান থেকে এবং ইন্টার পাস করে 3 মাসের ট্রেনিং, তারপরে এই জব। হসপিটাল সেক্টরে সবসময় ইয়াং লোক চায়। রাইট। একটা ছেলে ইন্টার পাস করলে এখন আমরা মনে করি যে এসএসসি পাস করলে যদি তার হচ্ছে যে 16 বছর বা 18 বছর হয়ে যায়, তাহলে কিন্তু তার মধ্যেও স্ট্রেনটা থাকে। কারণ এই সেক্টরে কাজ করতে হলে 12 ঘন্টা 14 ঘন্টা 18 ঘন্টা কাজ করতে হয়। এটা কিন্তু হচ্ছে 30-এর পরে 40-এর পরে হয় না। তো তারা এনকারেজ করে হচ্ছে যে নতুনদেরকে যে তোমরা এখান থেকে শিখে আসো। এই যে গ্যাপটা দেখা যাচ্ছে যে আমি 4 বছরের অনার্স করে তারপরে এবারে যদি চিন্তা করি যে জবটা বা যে স্যালারি স্ট্রাকচারে ঢুকতেছি, একটা ছেলের অপরচুনিটি আছে 3 মাস কাজ করে সেই স্যালারি স্ট্রাকচারে ঢুকা, এবং 6 বছর পরে তার যদি স্কিল থাকে এবং সেই স্কিলটাকে সে যদি হচ্ছে ডেভেলপ করতে পারে, তাহলে সে যে পজিশনে যাবে তার যে স্যালারি হবে সেটা আমার 10 গুণ হয়ে যাবে। এবং একটা রিসেন্ট দেখলাম তো, কোথায় জানি পডকাস্ট দেখলাম যে একটা 30 বছরের একটা ছেলে মানে সু শেফ হয়ে গেছে। সু শেফ নাকি মাস্টার শেফ, আমি আসলে টাইম মানে সেকেন্ড শেফ মানে না, টপ কোয়ালিটির যে শেফ বলে ওভারঅল এক্সিকিউটিভ শেফ তো হচ্ছে হেড শেফ থাকে, তারপরে হচ্ছে যে তার এক্সিকিউটিভ শেফের অ্যাসিস্ট্যান্ট যে থাকে, এক্সিকিউটিভের পরে কি মানে উপরে কি এক্সিকিউটিভ শেফ থেকে পরে হচ্ছে যে তারা ডিরেক্টর লেভেলে চলে যায়, জিএম। আচ্ছা। সো ওই দেখলাম যে 30 বছর বয়সে সে মানে শেফের মধ্যে টপ ক্যাটাগরিতে সে চলে গেছে। মানে এটা মানে এত কম বয়সে সে হয়ে গেছে বাইরের কান্ট্রিতে, এবং সে কোনো একটা গালফ কান্ট্রিতে মানে সে জব করে। সো এটা কিন্তু খুবই ডিফিকাল্ট যে আমরা যারা জেনারেল লাইন থেকে, আর আমাদের পোলাপাইন তো ওই যে জেনারেলে 30-এ তো চাকরিতেই ঢুকে অনেকে শুরু করে ক্যারিয়ার। হচ্ছে যে যেটা আন্দোলন হচ্ছে যে আমার হচ্ছে 35 বছর পর্যন্ত সরকারি চাকরির আমাদের হচ্ছে বয়সসীমা রাখতে হবে। তো আমরা যদি এটা চিন্তা করি যে 35 বছরে যদি সে চিন্তা করতেছে যে আমি গভর্নমেন্ট জবে ঢুকবো বা আমি কোনো জবে ঢুকবো এই জায়গাতে, ওর সিও হয়তো কয় বছর লাগবে? অ্যাটলিস্ট 15-20 বছর তো কাজ না করলে ভালো কোম্পানিতে হচ্ছে যে করা যায় না। সিও হইতে হলে তাকে অ্যাটলিস্ট 20 বছরের এক্সপেরিয়েন্স দরকার ভালো কোম্পানিতে। এটা তো এখানে কিন্তু অপরচুনিটি অনেক মানে স্কিল। আমি যদি অন্য একটা এক্সাম্পল দিয়ে বোঝাই যে মোটামুটি গভর্নমেন্টের হিসাবে হচ্ছে 2022 সালে মনে হয় 2022 সালে বাংলাদেশে হচ্ছে হোটেল এন্ড রেস্টুরেন্ট আছে হচ্ছে 5 লাখ সারা বাংলাদেশ। মানে এই রেস্টুরেন্ট বলতে যেটা বোঝায় যে আমি রেস্টুরেন্টের যে লাইসেন্সটা নিচ্ছি, আমার তো হচ্ছে যে রেস্টুরেন্ট চালাইতে হলে একটা লাইসেন্স লাগে। অ্যাকচুয়াল লাইসেন্স মানে রেস্টুরেন্ট অনেক বেশি থেকে পাবে, তারপর হচ্ছে লাইসেন্সের থেকে পাবে। তো হয়তো ওইভাবেই তো আমরা ধরে নিলাম যে 5 লাখ রেস্টুরেন্ট হচ্ছে যে আছে। তো একটা রেস্টুরেন্টের কিচেন চালাইতে হইলে মিনিমাম, এই যে আমি শুধু প্রোডাকশনের কথা বলতেছি, কিচেনের একটা কিচেন চালাইতে হলে মিনিমাম তো আমার 4 জন লোক লাগে। আমার যদি হেড শেফ থাকে, তার অ্যাসিস্ট্যান্ট শেফ থাকে, এবং হচ্ছে যে একটা ডিশওয়াশার লাগবে, কাটার লাগবে, একটা ক্লিনার লাগে, আর একটা অ্যাসিস্ট্যান্ট বা কেউ যদি পারচেজ করে এটা হোয়াটএভার। মানে যত ছোট রেস্টুরেন্টই হোক 4টা লোক ছাড়া তো আর এখানে হবে না। তো এই 4টা লোকও যদি লাগে তাহলে আমার এখানে কি হচ্ছে 20 লাখ লোক শুধু কিচেনে কাজ করতেছে, যেটা আমাদের স্ট্যাটিস্টিক্সে আছে। কিন্তু এর বাইরেও এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে, কার্ট আছে, যেগুলোতে কোনো লাইসেন্স নাই। হ্যাঁ, তো এই নাম্বারটা অনেক বেশি হবে। কারণ আমরা যদি চিন্তা করি যে বাংলাদেশে ইনস্টিটিউট কয়টা আছে, ধরে নিলাম বাংলাদেশে 50টা ইনস্টিটিউট আছে। 50টা ইনস্টিটিউটে যদি প্রতি বছর তারা 500 করে স্টুডেন্টও বের হয়, তাহলে 25,000 স্টুডেন্ট। যদি আমি এটাকে বলি ডাবলও করি, 50,000ও করি, যে ভাই আমার ভুল হয়েছে, আমি 50টা ইনস্টিটিউটের কথা বলছি, ভাই ইনস্টিটিউটে 100 করে দেন আপনি। 50,000, তার মানে কি 4.5 লাখ হচ্ছে লোক আছে যারা, আমি বলবো যে যারা এখনো ওই স্কিলটা, আমরা যে স্কিলটা হসপিটালিটি সেক্টরে এক্সপেক্ট করি বা কিচেনে এক্সপেক্ট করি সেটা নাই। আমি শুধু কিচেনের কথা, এটা শুধু বাংলাদেশের লোকাল ডেটা বললেন, লোকাল আর বাইরের এটা শুধু লোকাল ডেটা, আর বাইরের কান্ট্রির ভাই অপরচুনিটি। এখন আমরা এটাই বলি যে আমরা যখন হচ্ছে এক্সপেরিয়েন্স করি, ইভেন হচ্ছে যে আমাদের যেহেতু কর্পোরেটে কাজ করছি, হচ্ছে সব ধরনের হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্টে হচ্ছে যে থাকার এক্সপেরিয়েন্স হয়েছে। তো আমরা 5 স্টার থেকে শুরু করে সব জায়গাতে দেখে আমরা এখন যেটা শিখতেছি বা আমরা এখন যেটা বুঝি যে আমাদের সার্ভিসটা কোন লেভেলে যাওয়া উচিত, সার্ভিসের নলেজটা কোন লেভেলে যাওয়া উচিত হসপিটালিটি সেক্টরে, এটা কিন্তু এখন আমরা কম্পেয়ার করতে পারি যে সার্ভিসটা আমরা পাইছি বা পাচ্ছি, এটা কিন্তু নট আপ টু দ্য মার্ক এখনো বাংলাদেশে যেটা পাই আমরা। কিছু এক্সেপশন আমি বাদ দিলাম, এক্সেপশন দিয়ে তো আমি জেনারেলাইজ করতে পারবো না। হ্যাঁ, কিছু রেয়ার কেস যদি আমি বাদ দেই, তাহলে বাংলাদেশের 5 স্টার হোটেল সহ এই যে আমাদের টোটাল ইন্ডাস্ট্রিতে যে সার্ভিসটা প্রোভাইড করা হচ্ছে, দিস ইজ নট আপ টু দ্য মার্ক। দে ডোন্ট নো হোয়াট দ্য সার্ভিস ইজ, হাউ টু ডেলিভার ইট।
ঠিক আছে? তো এইখানে স্কিল লোকের প্রয়োজন আছে শুধু বাংলাদেশের মার্কেটটাই ঠিক করার জন্য। কারণ আমার অনেক রেস্টুরেন্টে যেতে ইচ্ছা করে না, কারণ ওদের চেহারা ছবি দেখলেই হচ্ছে যে পছন্দ হয় না যে এখানে ইয়ে করবে। হাইজিনের মিনিমাম ওদের কোনো ইয়া নাই। কিন্তু এটা কিন্তু হচ্ছে যে মালিকরাও জানে না যে এটাকে কি করতে হবে, এটাকে তার ইনভেস্টমেন্ট লাগবে না। একটা লোককে আমরা এটা আইটিআইসি থেকে ইয়ে করছি যে ভাই আমি কমপ্লিমেন্টারি করে দেবো, তুমি বলো যে তোমার রেস্টুরেন্টের এই লোকগুলাকে হাইজিনের ট্রেনিং করে দেবো, সেন্ড মাই ইনস্টিটিউট, আই উইল ডু ইট কমপ্লিমেন্টারি ফর ইউ। ঠিক আছে? তারপরেও আমরা চাই যে মানুষ যে সেবাগুলো পাচ্ছে এইগুলা হচ্ছে প্রপার স্ট্যান্ডার্ডে আসুক, হেলথ হাইজিন মেনটেন করে আসুক, ফুড সেফটিটা ঠিক থাকুক, যাতে তার এটা নিয়ে কোনো হচ্ছে যে কমপ্লিকেশন হচ্ছে যে পরবর্তীতে ক্রিয়েট না হয় ফুড থেকে। কিন্তু বাংলাদেশে এটা যতগুলা রেস্টুরেন্ট এটা হচ্ছে যে তুই নিজেও ইয়ে করতে, তুই নিজেও জানো যে তোরা যাস তখন আমাদের চোখ বন্ধ করে খাইতে কিছু করার নাই, কি করবো? হ্যাঁ, তো এই যে এই জায়গাতে তো অপরচুনিটি আছেই। আরেকটা যদি আমরা বলি যে বাইরে যাওয়ার জন্য প্রচুর শেফ আমাদের এখানে বাইরে যায়, অনেক শেফ ভালো করতেছে, অনেক শেফ আবার আটকে গেছে দু একটা জায়গাতে। কিরকম ভাইয়া? আমরা ফোন করে বলে, এটা তো একটা ক্যাজুয়াল হচ্ছে যে আমরা কনভারসেশন হইতেছে, হ্যাঁ, এখানে মনে কর যে আমরা রাগ ঢাক বা ওই ধরনের কিছু নাই আর। হ্যাঁ, কিউরা ভাই আমার একটা সার্টিফিকেট লাগবে, আমি একটা ভালো জায়গাতে অ্যাপ্লাই করছি, অনেক ভালো বাইরে বিদেশে, হ্যাঁ বিদেশে, বাংলাদেশি শেফ যারা বিদেশে কাজ করতেছে, ভাই আমার একটা সার্টিফিকেট লাগবে, আমি তো অনেক ভালো জায়গাটা আছে কিন্তু তারা বলছে আমার এই সার্টিফিকেটটা লাগবে, কিন্তু আমি তো এই কোর্সটা করি নাই। বাইরে তো কোর্স করা ম্যান্ডেটরি এবং ওটা এক্সপেন্সিভ, অনেক হিউজ এক্সপেন্সিভ। আমরা বাংলাদেশে যে টপ কোর্স গুলো আছে, যে আমরা এই যেগুলোকে বলি যে ডিপ্লোমা, অ্যাডভান্স ডিপ্লোমা, আমরা এগুলো করাচ্ছি হচ্ছে যে 1.5 লাখ টাকার মধ্যে, 1,20,000 থেকে 1.5 লাখ টাকার মধ্যে। অ্যাডভান্স ডিপ্লোমা আমরা দেখলাম যে অস্ট্রেলিয়ার একটা হচ্ছে যে ইয়া থেকে ইউনিভার্সিটি অ্যাডভান্স ডিপ্লোমা $24,000 ওরা চার্জ করে। 24,000 1 বছর বা 2 বছরের কোর্স, এরকম $10,000 থেকে $25,000 পর্যন্ত। আচ্ছা, সো এই যে ডিফারেন্সটা, আমরা তো জানি যে বাইরে সবকিছু এক্সপেন্সিভ, কিন্তু আমরা কিন্তু ওদের কারিকুলামই ফলো করতেছি, অস্ট্রেলিয়ান কারিকুলাম, তারপর হচ্ছে ইউরোপিয়ান কারিকুলাম, স্কটিশ যেটা আছে এগুলো আমাদের কাছে আছে, বাংলাদেশের যেটা আছে হচ্ছে যে তোর এনটিভিকিউএফ যেটা আছে আমাদের বাংলাদেশে, এগুলো কিন্তু ব্লেন্ড করে আমরা জিনিসটা এই জায়গাতে করি, সো দ্যাট আমাদের স্টুডেন্টরা যারা বাইরে যাচ্ছে তারা যাতে ইন্টারন্যাশনাল লেভেলে কম্পিট করতে পারে। আচ্ছা, আর প্রবলেমটা কোথায় হয়? প্রবলেমটা হয় কমিউনিকেশনে। কারণ আমাদের ল্যাঙ্গুয়েজ, এখন ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার যেটা সবচেয়ে বেশি হয়। এখন বাংলাদেশে একটা শেফ যদি ইউরোপে যায়, একটা টপ হোটেলে টপ পজিশনে যেতে চায়, একটা হচ্ছে আমাদের কান্ট্রি ওরা হচ্ছে যে একটু নিচু চোখে দেখে, স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ ভাই, মানে ব্যাপার হচ্ছে যে এরকম, মানে আমি খোলাখুলি কথা বলতেছি। হ্যাঁ, যখন ঢাকা ভার্সিটির একটা স্টুডেন্ট ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট আন্ডারে কাজ করতেছে, তার মধ্যে হয়তো কারোর মধ্যে কমপ্লেক্সিটি গ্রো করতেই পারে। তো বাইরে যখন আমাদের বাংলাদেশ থেকে একটা শেফ যায়, হ্যাঁ, ইউরোপের কোনো কান্ট্রিতে যায় করতেছে, তার যদি ওই স্কিলটা না থাকে, সব ধরনের স্কিল না থাকে, তাহলে কিন্তু একটা টিম সে ম্যানেজ করতে পারবে না। কারণ এটা কিন্তু আমরা বলি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ইটস অল অ্যাবাউট ম্যানেজমেন্ট, যেটা আন্ডারে ইয়ে করে, এই পার্টটা আমরা ড্রপ করে দেই। আমরা কিন্তু এখানে কি ম্যানেজমেন্ট শিখাই শুধু শেফ আইটেম শিখাই, সবাই আইসা বলে যে ভাই কয়টা আইটেম শিখাই, ওরা জানে না এটা একটা ডিসিপ্লিন। আপনি ডাক্তারি পড়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ারিং পড়ে ইঞ্জিনিয়ার হবে, আপনি সে পড়ার জন্য কিন্তু এটা একটা ইয়ে আছে, ডিসিপ্লিন আছে, কারিকুলাম আছে। কিন্তু এখানে আইসা আমাদেরকে জিজ্ঞেস করে ভাই কয়টা আইটেম পড়াবে। আমরা তো বিবিএ তে সাইকোলজি পড়ছি, রাইট, ইকোনমিক্স পড়ছি। সো এই যে একটা ফুল প্যাকেজ যে আমার হচ্ছে যে টিম চালানোর জন্য, ম্যানেজমেন্ট স্কিলের জন্য, কারণ এই শেফটা কিন্তু একসময় একটা হোটেল চালাবে, 5 স্টার হোটেল চালাবে, কারণ তার অপরচুনিটি আছে সে এখান থেকে ফুড অ্যান্ড বেভারেজ ডিরেক্টর হওয়ার, সে এখান থেকে জিএম হওয়ার। তো একটা হোটেলে যদি জিএম চালায় বা সিইও চালায়, তাহলে কিন্তু অপরচুনিটি আছে এই শেফটাই যাবে। তো শেফটা যখন হচ্ছে টপ পজিশনে যাবে একটা হোটেল বা চেইন রেস্টুরেন্টে, তখন কিন্তু তাকে এখানে সব জিনিসে দুইটা স্কিল মাস্ট লাগবে, সেলস, ম্যানেজমেন্ট, হ্যাঁ, তারপর হচ্ছে যে ফাইন্যান্স, সব স্কিল লাগবে, মানে সব ধরনের ম্যানেজমেন্টের স্কিল তাকে লাগবে। আমরা মানে এই জায়গাটায় পিছিয়ে আছি বিদেশে, মিসিং। কারণ কালিনারি ইনস্টিটিউট যারা এখন ইয়ে করতেছেন, আমার জানা নাই যে তারা ম্যানেজমেন্ট স্কিলে হচ্ছে যে প্রপার কনসেন্ট্রেশনটা দিচ্ছেন বা এটার জন্য আলাদা আছে। আর সেকেন্ড হচ্ছে যে আমাদের ল্যাঙ্গুয়েজ যেটা বলবো, অ্যাটলিস্ট তাকে ইংলিশ জানতে হবে। সে বাংলাদেশের বেস্ট হোটেলে কাজ করতে হলেও তাকে জানতে হবে, কারণ হসপিটালিটি এমন একটা সেক্টর যেখানে প্রচুর ফরেনারের সাথে আমাদের রেগুলারলি ডিল করতে হয়, রেগুলারলি।
কারণ গেস্ট আসতেছে, যত বড় হোটেল হবে তত বাইরের গেস্ট এখানে আসবে। সো ল্যাঙ্গুয়েজ স্কিলটা ক্লিনার থেকে শুরু করে সিও পর্যন্ত সবারই হচ্ছে ওই লেভেলে থাকতে হবে, যেটা বাংলাদেশে আরেকটা বড় বা চ্যালেঞ্জ আমরা যদি বলতে পারি। তো এটা দুইটা দিক চিন্তা করে আমরা যেটা করছি যে আমাদের এখানেও যে আমরা আইএলটিএস প্লাস হচ্ছে স্পোকেন ইংলিশ, হ্যাঁ, এই জিনিসটা আমরা অলরেডি ইন্ট্রোডিউস করে দিছি আমাদের, হ্যাঁ। সো আমাদের ডেডিকেটেড হচ্ছে যে ইনস্ট্রাক্টর এন্ড টিম আছে যেটা এখানে করতেছে। এন্ড যেহেতু আমরা বিজনেস থেকে আসছি, কর্পোরেট থেকে আসছি, ওই ম্যানেজমেন্টের পার্টটা আপনারা দেখতেছেন, আমরা দেখতেছি আর কি রাইট নাও। ভাই আমি যদি বলি, জিজ্ঞেস করি যে আপনাদের যে যারা অ্যালামনাই আছে, যারা আপনাদের ট্রেনিং নিয়ে বের হয়, কত পার্সেন্ট লোকাল মার্কেটে থাকে আর কত পার্সেন্ট বাইরের কান্ট্রিতে যাচ্ছে? এখন তো ম্যাক্সিমাম লোকালেই থাকে। মানে বাইরের ব্যাপারটা কি, যেমন লোকালে আমরা বলতেছি যে আমরা 100% আমরা জব প্লেসমেন্ট করতেছি লোকালে 100%। একটা ছেলে যদি আইসা বলে যে হচ্ছে যে আমি এখানে ভর্তি হয়েছে এবং আমরা তাকে চাকরি দিয়ে বের করবো, 3 মাস ট্রেনিং নিয়ে 3 মাস ট্রেনিং নিয়ে সে 3 মাস হচ্ছে ইন্টার্নশিপ করবে, বাকি 6 মাসের মধ্যে আমরা চাকরি দিব। তার মানে 1 বছরের মধ্যে তাকে আমরা এস্টাবলিশ করে দিব, এটা ক্যাপাবিলিটি অনুযায়ী। কেউ হইতে পারে 3 মাস ট্রেনিং করে ডিরেক্ট জবে চলে যেতে পারে, কেউ আবার হচ্ছে যে ইন্টার্নশিপের পরে আবার 6 মাস ওয়েট করতে হবে, কারণ এটা ক্যাপাবিলিটি। কারণ সবার ক্যাপাবিলিটি তো একরকম না, মানে সবাই তো আর 5 স্টার যাবে না। বাংলাদেশে 17টা 5 স্টার আছে, বাংলাদেশ গভর্নমেন্টের রেকগনাইজড আর কি 17টা 5 স্টার। তো 17টা 5 স্টারে আসলে কতজন আমাদের হচ্ছে যে নতুন ছেলে পেলে দরকার বা ইন্টার্নশিপ দরকার। তো এট এ টাইম তো এত অপরচুনিটি তৈরি হয় না, হ্যাঁ। তো এটা তো আসলে কম্পিটিশনের জায়গা, যে ভালো করবে সেই যাবে। তো বিদেশে কতজন যাচ্ছে? আচ্ছা, বিদেশের পার্সেন্টেজটা হচ্ছে যে এরকম যে বিদেশে একটা গ্রুপ যাচ্ছে যে যারা এখান থেকে বাইরে পড়াশোনা করতে যাবে, তাদের একটা সার্টিফিকেট দরকার, টেকনিক্যাল সার্টিফিকেট। তাদের এখানে আসতেছে যে ওইখানে যাওয়ার পরে ধর হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি, আমাদের এখানে আছে যে টপ প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো আছে, এগুলো পোলাপান এসে আমাদের এখানে পড়াশোনা করতেছে, বাবা মা নিয়ে এসে দিতেছে। কেন দিতেছে? কারণ সে যখন বাইরে যাবে, বাইরে তো সে হচ্ছে কোনো মেড এফোর্ড করতে পারবে না, রাইট। তার নিজের রান্নাটা পর্যন্ত নিজেই। আচ্ছা, নিজের রান্না প্লাস এটা হচ্ছে একটা পার্ট। একটা পার্ট। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে যত টাকা পয়সায় তার থাকুক, ওখানে গিয়ে তাকে কিন্তু পার্ট টাইম জব করতে হবে। তাহলে পার্ট টাইম জব করতে হলে তাকে কোথায় করতে হবে? রেস্টুরেন্ট ইজ দা হচ্ছে যে ইজিয়েস্ট ওয়ে তার জন্য কাজ করার। এবং বাইরে শেফদের হচ্ছে যে সোশ্যাল ভ্যালুটা বা রেসপেক্ট, এটা অনেক হাই, রাইট, হ্যাঁ। তো এই প্রফেশনটা ওইখানে অনেক বেশি রেসপেক্টেড, হ্যাঁ। সো এই জন্য হচ্ছে যে ওরা এটাতে যাচ্ছে, কারণ ওদের নিশ্চয়ই আত্মীয় স্বজন বাইরে আছে, ওরাই বলে দিচ্ছে ওদেরকে যাও একটা কোর্স করে আসো, একটা ডিপ্লোমা কোর্স করে আসো, তাহলে তোমার জন্য বেটার হবে। এটা আবার হচ্ছে যে অনেকে আছে যে এখানে ধর ছেলে মেয়ে বাইরে আছে, এখন বাবা মা একা পড়ে আছে, নিয়ে যাবে একটা স্কিল সার্টিফিকেট। এখন ওরাও বলে দিচ্ছে যে ঠিক আছে, তুমি যে এখানে আসবা, সারাদিন এখানে বসে বসে কি করবা? তো ওর অপরচুনিটি থাকলে ও তো একটা ক্যাফেও হচ্ছে যে বাসার সামনে দিতে পারবে, বা একটা কার্ডও দিতে পারবে। আচ্ছা, সো এই জায়গাতে আমাদের হচ্ছে যে যেটা হচ্ছে যে তোর বিভিন্ন ধরনের হচ্ছে যে তোর অবজেক্টিভ নিয়ে মানুষ এখানে আসতেছে, তারা দেশের বাইরে যাবে। কিন্তু দেশের বাইরের হচ্ছে যে আমাদের পার্সেন্টেজটা দেশের মতো হবে না কেন? কারণ হচ্ছে মাস তো আসলে হচ্ছে এখন দেশের জন্য রেডি না। আর দেশের বাইরে যারা যাচ্ছে ওইখানে একটা ফাইন্যান্সিয়াল একটা বড় ইনভেস্টমেন্টের হচ্ছে যে ব্যাপার থাকে। কারণ আমরা বললাম যে দেশের বাইরে যদি এখানে ক্রেডিট ট্রান্সফারও করে যায়, এটাও হচ্ছে যে অনেক বেশি এক্সপেন্সিভ হয়। তো আমরা যেটা করতেছি এখন, অনেক ইউনিভার্সিটির সাথে, অনেক ইনস্টিটিউটের সাথে আমাদের কিছু এমইউ হচ্ছে বা কোলাবোরেশন হচ্ছে, যেখানে ওরা পেইড ইন্টার্নশিপ সব দিবে। সো অ্যাটলিস্ট আমরা তাকে এইটা কনভিন্স করতে পারবো যে ঠিক আছে, তুমি যদি টাকাটা এখন ইনভেস্ট করলেও তোমাকে ওইখানে যে 1 বছর পড়লা বা 1 বছর হচ্ছে যে তুমি কাজ করলা, ওইখানে তোমাকে আর হচ্ছে যে এখান থেকে টাকাটা করতে হবে না, ওই টাকাটা আবার আর্ন করে নিয়ে আসতে পারবা। তার মানে তোমার টাকা ইনভেস্ট করতে হলো না, বাট তুমি সার্টিফিকেটটা পাইলা, এক্সপিরিয়েন্সটা পাইলা, সো দ্যাট এইটা তোমার ফিউচারে আসলে ভালো। এইটাতে ভাইয়া মানে আমরা অন্যান্য ট্রেডে যেটা দেখছি, আমি দেখেছি যে আমার যে কসাই আছে কিছু, ওরা কসাই হিসেবে কিন্তু বিদেশে যাচ্ছে, বা ড্রাইভার এইরকম মানে শেফ হিসেবে ট্রেনিং নিয়ে একটা ভালো শেফ বিদেশে যাচ্ছে কিনা, বা এই বিদেশে স্কিল লেবার হওয়ার জন্য সে আপনাদের এখানে আসতেছে কিনা, যে আমি সেই প্রফেশনেই থাকবো বাইরে। এটা আসতেছে, আমাদের মূল তো এইটাই।
এটার বাইরে হচ্ছে আরো অনেক অবজেক্টিভ নিয়ে। এটা বিদেশ যাওয়ার ক্ষেত্রে কতটুকু হেল্প করে তোমাদের এই ইয়েটা? বিদেশ যাওয়ার ক্ষেত্রে হচ্ছে যে এটা অনেক বেশি, কারণ বিদেশে কেউ যদি বলে যে কোনো স্কিল নিয়ে আসার জন্য এবং শর্ট টাইমের মধ্যে, ওরা সবাই রেফার করে যে আপনি শেফ ট্রেনিং নিয়ে আসেন বা হসপিটালের একটা ট্রেনিং নিয়ে আসেন। ইদার শেফ হইতে পারে, ওয়েটার হইতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে বারিস্তা ট্রেনিং হইতে পারে, হ্যাঁ, ফ্রন্ট অফিস হইতে পারে। তো এই ধরনের বলে যে হসপিটালিটির একটা ট্রেনিং আপনি হচ্ছে যে জায়গা থেকে নিয়ে আসেন। এটা বাইরে যারা থাকে সবাই এখানে রেফার করে, ওই ব্যাচ গুলো আসতেছে। যেমন আজকেও একটা ব্যাচ আমাদের শুরু হওয়ার কথা, কালকে হয়েছে যে এরা কুইক যাবে, এরা যাবে কিচেন হেল্পার হিসেবে। বলছে রিক্রুটিং এজেন্সি গুলা যেগুলা করে আর কি, যেগুলা হচ্ছে যে ঠিক আছে আপনার এখন ভিসা হয়ে গেছে, এখন হয়তো 1 মাস 2 মাস 3 মাস সময় আছে, তখন আমাদের এখানে পাঠিয়ে দেয়। মানে আমরা যেমন আমাদের একটা খুব প্রবলেমের কথা বলা হয় যে বাইরের যারা আমাদের যায় বিদেশে, যে আমাদের স্কিল নাই, ইন্ডিয়া বা অন্যান্য কান্ট্রি ওরা স্কিল লেবার পাঠায়, ওদের আর্নিংসটা বেশি। সো এই জায়গায় তো আপনাদের একটা বড় জায়গা আছে প্লে করার, বা আপনার গভর্নমেন্টের সাথে কোনো, যেমন এখন গভর্নমেন্টের অনেক বড় টার্গেট আছে বিদেশে লোক পাঠানোর, অনেক বড় চাঙ্কে। সো এই জায়গায় কি আপনারা কাজ করতেছেন বা করবেন কিনা? আমরা কাজ করতেছি। আমরা জিনিসটা হচ্ছে যে যারা দেশের বাইরে যেতে চায়, রেস্টুরেন্ট গুলার সাথে আমরা কাজ করতেছি। ওখানে যেহেতু শেফ গুলো আছে, ওদের ট্রেনিং এখান থেকে যারা বাইরে যেতে চায় তাদেরকে আমরা হচ্ছে কনভার্ট করার চেষ্টা করতেছি, তাদেরকে সব ধরনের সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি আমরা। গভর্নমেন্টের যদি এরকম কোনো ইনিশিয়েটিভ থাকে, হ্যাঁ, অনেক সময় আমরা দেখছি যে এরকম নিচ্ছে, যেমন বাইরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মনে হয় একটা আছে, হ্যাঁ, তো ওনারাও কাজ করে আর কি। এসিআইপি একটা প্রোগ্রাম আছে, ওরাও দেখলাম শেফদের নিয়ে ভালো কাজ করে। এসিআইপি প্রোগ্রাম আমরা অনেকদিন যাবত করেছি আর আপনারা মনে করেছেন? হ্যাঁ, আমরা অনেকদিন যাবত করেছি ওইটা। ওইখানে এটাই বললাম যে এসিআইপি তে আমাদের কন্ট্রাক্টই থাকে 100% জব প্লেসমেন্ট। বাইরে নাকি লোকালি? আচ্ছা আচ্ছা। এসিআইপি লোকালের জন্যই হচ্ছে যে ওরা করা, লোকাল ডিমান্ডটা মিট করে যদি পরে কেউ বাইরে যেতে চায় তাহলে যাবে আর কি। আর একটা হচ্ছে যে আমরা যদি কালিনারি স্কিল বলি, যেটা যে কোনো কান্ট্রি থেকে আমরা কিন্তু পিছিয়ে নাই, মানে একই স্ট্যান্ডার্ডে কিন্তু আমাদের পড়াশোনা হয় না। আমাদের এখানে যারা পড়াশোনা করতেছে তারা মাছ মোর সিরিয়াস ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য, ওদের স্কিল খুব ভালো। কিন্তু আমি বাকি যে 2টা স্কিল বললাম, এই 2টা স্কিলে কিন্তু হচ্ছে যে আমরা সবসময় পিছনে থাকি। ল্যাঙ্গুয়েজ স্কিলটা, হ্যাঁ, এটা আমাদের হচ্ছে যে ততটা নট, যে আমাদের পাশের যেসব দেশ আছে, হ্যাঁ, যাদের আবার ট্যুরিজমের উপর অনেক বেশি হচ্ছে যে নির্ভর করতে হয়, হ্যাঁ, ন্যাশনাল ইনকামের ক্ষেত্রে। এইখানে ভাইয়া যদি একটা প্রশ্ন করি আপনাকে, যে আপনি যে 20 লাখ ডেটাটা দিলেন, যে লোকালি আমাদের 20 লাখ শেফ দরকার অ্যাটলিস্ট মিনিমাম, বাট এখানে কিন্তু একটা বড় অংশ হচ্ছে মানে দরকার হয় না, দে আর ওয়ার্কিং। হ্যাঁ, এখন আমাদের এই জিনিসটা কি, এটা যদি আমার হসপিটাল ইন্ডাস্ট্রি যদি 10% গ্রো করে, হ্যাঁ, তাহলে 10% গ্রো করলে আমার এই জায়গাতে যদি হচ্ছে যে 20 লাখ হয়, তাহলে 20 লাখের 10% কত আসতেছে? এটা প্রায় কত, 20,000। তাহলে আমরা যদি ওইটাও চিন্তা করি যে হচ্ছে যে 20,000 দরকার পার ইয়ার, 20,000, তাহলে 20,000 তো হচ্ছে যে আমরা প্রোভাইড করতে পারতেছি কিনা সেটাও আমাদের দেখতে হবে। এটা যেটা প্রশ্নটা হচ্ছে ভাইয়া, যে ধরেন এই 20 লাখের মধ্যে যারা কাজ করতেছে অ্যাটলিস্ট ম্যাক্সিমাম কিন্তু বাংলা রেস্টুরেন্ট ভাইয়া। এটা রেশিওটা আমি জানি না, হয়তো 70-30 হইতে পারে, যে বাংলা 70 আর ইন্টারন্যাশনাল কুইজিন গুলা হলো 30%। বাট আমরা এই আপনাদের যে কালিনারি ইনস্টিটিউট গুলো আছে, এটাতে ম্যাক্সিমাম দেখলাম যে মানে দেখি যে আপনার ইন্টারকন্টিনেন্টাল বা বাইরের যে প্রিপারেশন গুলো এগুলো শেখান। সো এইটা ধরেন বাংলা ফুডে এটা কিন্তু বাংলা শেফের ব্যাপক চাহিদা মার্কেটে, এবং অনেক হাই প্রাইসড। আমি নিজে অনেক দাম দিয়ে বাংলা বাবুর্চি রাখছি, বাট এটা শেখার কোনো জায়গা নাই। আরেকটা ধরেন এই যে যেমন বুচারি শেখা, আমি অনেক খুঁজছি যে বুচারি শিখবো, যেমন বুচারি আমি পারি কষাইয়ের কাজ, বাট ওই যে প্রপার স্টেক বানানো একটা গরু থেকে, তারপরে বিভিন্ন কাটস গুলা বা গ্রামার দিয়ে শেখা। এখন তো আমরা বাংলা স্টাইলে খালি চলে তো এই জিনিসগুলা কিন্তু নাই, যে এই যে বাংলা রান্নার শেখানো প্লাস হচ্ছে এই বুচারি কাটিং, এই জিনিসগুলো নিয়ে কোনো প্ল্যান আছে কিনা ভাইয়া? আচ্ছা, এইটা একটা হচ্ছে যে আমি একটু কনসেপ্টটা ক্লিয়ার করি। এটা অনেকের হচ্ছে যে কনসেপ্টটা ক্লিয়ার নেই এই জায়গাতে, যে কালিনারি ইনস্টিটিউট গুলাতে হচ্ছে বাইরের খাবার গুলা শেখানো হয় মোস্ট লাইকলি। আমরা তো না, আপনারা ওইটাই প্রমোট করেন। আমি আপনার পেজ স্টাডি করছি, যে দেখি সব ইন্টারকন্টিনেন্টাল খাবার শেখানো হয়। এটা তো খাবারগুলো শেখানো, অবশ্যই খাবারগুলো লাগবে।
এখন একটা ছেলে যখন এখান থেকে পাশ করে যাবে, ধরুন আমরা একটা লেভেল করা দিলাম, লেভেল 1 করলো, যেটা ফান্ডামেন্টাল লেভেল সবার জন্য দরকার। লেভেল 1 করে সে যখন কোথাও জব করতে যাবে, যত ভালো হোটেল বা রেস্টুরেন্ট হবে, তাকে কিন্তু রান্না করতে হলে তাকে একটা সার্টেন লেভেলে যাইতে হবে। সে এখন যে পজিশনটাতে যাবে, সে পজিশনটা কিন্তু কুক অর কুক অ্যাসিস্ট্যান্ট। তারপরে হচ্ছে যে তার লেভেল গুলা শুরু হবে, কমি 3, কমি 2, কমি 1, তারপরে হচ্ছে শেফ দ্য পার্টি। অ্যাটলিস্ট হচ্ছে যে কমি পার হওয়ার পরে হয়তো তাকে হচ্ছে যে রান্নার একটা দায়িত্ব দেওয়া হবে, এবং সেটা করতে গেল আমি যদি চিন্তা করি যে সে প্রতি বছরও যদি প্রমোশন পায়, তারপরেও তাকে 4 বছর থেকে 5 বছর লাগবে যে ওইরকম একটা রান্নার দায়িত্ব নেওয়ার জন্য। তো আমরা যেটা বলতেছি যে আমরা বলি যে আমরা 50টা আইটেম শিখাই দিচ্ছি এখানে, হ্যাঁ, চাইনিজ, থাই, ইটালিয়ান, মেক্সিকান, কন্টিনেন্টাল যা আছে আমরা যেভাবে বলি, আসলে এগুলো হচ্ছে মার্কেটিং ট্যাকটিক্স আর কিছুই না। আপনার কনসেপ্টটা শিখান আসার জন্য ওদেরকে। এখন ওরা যেখানেই যাক, হ্যাঁ, আমি কেউ তো বলবে না যে ভাই তুমি এখানে হায়দ্রাবাদে বিরিয়ানি রান্না করতে পারো কিনা, আমার হোটেলে রান্না করো। যত বড় রেস্টুরেন্ট বা হোটেল হবে ওখানে ওদেরকে রান্না করতে দিবে না, এই রিস্ক কে নিবে? আগে একটা পিরিয়ড থাকতে হবে ওদের মেইন শেফের আন্ডারে। রাইট। সো আমাদের যেটা হচ্ছে যে করা হয় এই জায়গাতে ফান্ডামেন্টাল ইয়েতে, এটা আসলে মেথড গুলা শেখানো হয়, ফিলোসফিটা শেখানো হয়। বা যেমন বাইরেতে যেটা লাগে সবচেয়ে বেশি, হ্যাঁ, সেটা হচ্ছে হাইজিন, ফুড সেফটি, হ্যাসাপ, এই জিনিসগুলো হচ্ছে যে অনেক ইম্পর্টেন্ট। ফুড সেফটিটা ইম্পর্টেন্ট, বাইরে কোথাও রাখবে না, বের করে দিবে ইয়ে থেকে। বাংলাদেশে কোনো 5 স্টার যদি তার হাইজিন, পার্সোনাল গ্রুমিং, ফুড সেফটি এগুলো সম্পর্কে নলেজ না থাকে, রাখবে না, এটা রিস্কি। এরপরে হচ্ছে কাটিং মেথড, যেটা হচ্ছে যে বুচারি বা হ্যাঁ ভেজিটেবল কাট আছে, হ্যাঁ, তারপর হচ্ছে মিট কাট আছে, এরকম কাটিং মেথড, এটা অনেক ইম্পর্টেন্ট। কারণ বুচারি সেকশন যেটা থাকে ওখানে হচ্ছে ইয়ে করা, কারণ ওখানে তো সবই স্পেশালাইজড। হ্যাঁ, তো দেখা যাবে এইটাই হচ্ছে যে সে বছরের পর বছর, 4 বছর 5 বছর হয়তো কাটিং এর উপরে তার হচ্ছে যে লার্ন করতে পারে। এটারও ইয়ে আছে, বাইরে এই ধরনেরও ইয়ে আছে যে শুধুমাত্র এই টপিকস এর উপর সে 4-5 বছর হচ্ছে যে সে কাজ করবে বা স্পেশালাইজড হবে। হ্যাঁ, সো এটা গেল হচ্ছে যে আমাদের একটা বারে। এরপর হচ্ছে কুকিং মেথড, সস, এগুলো ইম্পর্টেন্ট হচ্ছে একটা ছেলে যখন চাকরিতে যাবে, প্রফেশনাল শেফ যারা হবে, আমরা কিন্তু ওদেরকে নিয়ে কাজ করতেছি। বাট কুইজিনটা আমরা কি দিয়ে দেই যে হ্যাঁ ঠিক আছে তুমি সুশি বানাইতে পারো কিনা, জাস্ট বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা। একটা শেফ একদিনে একটা ক্লাস ডেমনস্ট্রেট করা গেল, তার মানে এটা না যে স্টুডেন্ট এক্সপার্ট হয়ে যাবে। আমার একটা সুশি ক্লাস নিতে যেখানে হচ্ছে যে 7,000 টাকার মতো হচ্ছে যে যায়, এটা হচ্ছে যে ওর পক্ষে সম্ভব না যে বাসায় এটা হচ্ছে যে দিনের পর দিন প্র্যাকটিস করা। মানে ইনগ্রেডিয়েন্টের যে প্রাইস আর কি বলে, আমি একটা এক্সাম্পল বললাম যে লাস্ট আমরা সুশির ক্লাস যেটা নিছে এখানে আমার 7,000 টাকা হচ্ছে যে খরচ হয়েছে, কারণ ইনগ্রেডিয়েন্টের প্রাইসও তো অনেক হাই। তো এই যে ব্যাপারগুলা, তো আমরা কুইজিন যেগুলা দেখাই এগুলা কিন্তু ফ্যান্সি জিনিস। হ্যাঁ, আমরা ইয়ে করার জন্য ভাই এতগুলা কুইজিন শিখাইতেছে, কুইজিন কিন্তু ওর ক্যারিয়ারের এন্ট্রিতে কোনো কাজে লাগতেছে না, কাজে লাগতেছে সার্টেন পিরিয়ড আরেকজনের আন্ডারে থাকতেই হচ্ছে, কাজে লাগতেছে সেটা সুশি করুক বা হায়দ্রাবাদি করুক বা কাচ্চি করুক। কুইজিন শিখবে হচ্ছে শেফের কাছ থেকে, সে যখন কোনো হোটেল রেস্টুরেন্টে যাবে ওই শেফ। এখন শেফের কাছ থেকে কি আমরা যেসব শিখাই, মানে শেফ আমরা কেন বানাই, ও রেসিপি ডেভেলপ করবে, ও তো অন্য রেসিপি ওয়াইজ কাজ করবে না, ও রেসিপি ডেভেলপ করবে, রেসিপি ইম্প্রোভাইজ করবে। তা আমরা শেখাই কি যে ঠিক আছে ভাই তোমাকে আমি 5টা মাদার সস শিখাই দিলাম, তুমি এখানে 50টা জাতের সস বানাইতে পারো। তা আমাদের তো শেখানো হবে, ইনস্টিটিউট কি শিখাবে, তাকে টেকনিক শিখাবে, মেথড শিখাবে, হ্ঁ, প্রসেস শিখাবে, এইটা। আর রেসিপি কে করবে, সে বানাবে। সে যদি রেসিপি শিখতে আসতো তাহলে দেয়ার আর হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস অফ রেসিপি ইন ইউটিউবেই তো আছে, তুমি এটা প্র্যাকটিস করে শিখো, তাহলে ইনস্টিটিউটে আসার দরকার নাই তোমার। হ্যাঁ, তো এই কনসেপ্টটা হচ্ছে যে ক্লিয়ার না মানুষের, যেটা আমি আগেই বলছিলাম। কিন্তু এখানে ভাইয়া ধরেন আপনি সস বানানো তাকে শেখাচ্ছেন, সো ওয়াই নট তাকে বিরিয়ানি বানানো শেখানো? আমরা তো ওইটা করতেছি যে স্পেশাল কুইজিন বা হালিম বানানো শেখাচ্ছি না কেন? আমরা হালিম বানানো শিখাচ্ছি। আমরা যখন বলতেছি যে আমরা জাপানিজ কুইজিন দিচ্ছি, তা একটা কুইজিনে আমি কয়টা আইটেম শিখাইতে পারতেছি? বেশি তো না। তো আমার যদি তাকে জাপানিজ কুইজিনের উপরে স্পেশালাইজ করতে হয়, তাহলে তো এটার জন্য আলাদা কোর্সই থাকবে। যেমন অন্য জায়গায় এশিয়ান কুইজিনের উপর হচ্ছে যে কোর্স আছে, হ্যাঁ, আমরা মাল্টি কুইজিনের উপর কোর্স দেই, তারপরে হচ্ছে ফাস্ট ফুডের উপর কোর্স দেই, ওগুলা থাকে শর্ট কোর্সের মতো, যে তুমি এইটাতে স্পেশালাইজড হও। কিন্তু এইটাতে স্পেশালাইজড হওয়ার আগে তো তাকে ফিলোসফিগুলো শিখতে হবে, এই জিনিসগুলো পড়ে আসতে হবে, নাহলে সে কিভাবে করবে? এরপরে হইলো হায়ার স্টাডি, যে সে বাংলায় যাবে নাকি জাপানিজে যাবে, এই জিনিসগুলোই তো লেভেল ওয়াইজ আসে। যেমন আমাদের এখানে লেভেল 1, 2, 3
আমার কোশ্চেন হচ্ছে যে আমি যদি ধরেন আমি আমার বাংলা রেস্টুরেন্ট, আমি যদি বাংলায় স্পেশালাইজড হইতে চাই, তো এই ধরনের কোনো কারিকুলাম বাংলাদেশে আছে কিনা, বা আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা? কারিকুলাম তো আমরা তো ধরেন আমাদের ম্যাক্সিমাম শেফ, আপনি যে বিষয়গুলো বললেন ভাই, আমি তো বাংলা চালাই, তো বাংলা রেস্টুরেন্ট চালাই, আমি জানি যে হাইজিনের ব্যাপারটা বললেন, পার্সোনাল হাইজিন, তারপর খাবার দাবার, মেন ফুড সেফটি, এটা মনে হয় বাংলাদেশে এই যে বাংলা রেস্টুরেন্ট গুলো 90% শেফ এরা জিনিস এটা জানেও না। কারণ এরা ওই যে ধরেন এখানে ট্রেডটা কেমন, যে ডিশ ওয়াশার হিসেবে ঢুকছে, একটা চাকরি দরকার, পেটে ভাতে আসে, এসে ওই শেফের সাথে থাকতে 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 10 বছর 15 বছর থেকে সে শেফ হয়। ওর না আছে ধরেন হাইজিন জ্ঞান, হাইজিন কি জিনিস, বা ওকে কেউ কোনোদিন কিছু বলেও নাই, ও জানে সে এইভাবে লবণ দিছে, কেন দিছে এটাও সে জানে না, বা এটা কি কাজ, এটা টেস্ট বাটের কোথায় কাজে লাগে, সো এই জিনিসটা কিন্তু সে জানে না। এবং এটা ম্যাক্সিমাম বাংলার যত ভালো শেফই হোক এই বিষয়গুলো কিন্তু নাই। সো তাদের বিষয়ে আপনাদের চিন্তা ভাবনা কি, বা এইটা তো বড় একটা মার্কেট ভাই, এবং এটা নেসেসিটি। আমরা এই যে আজকে ধরেন বিভিন্ন অর্গানাইজেশন, আমি আমার রেস্টুরেন্টের ইয়া নিয়ে কিন্তু হ্যাপি না, টু বি অনেস্ট যদি বলি একদম ইয়াতে, কারণ ওয়েল ট্রেন নাই তো ভাই মার্কেটে রিসোর্স, যে এই জ্ঞানগুলো আছে বা ও মেনটেন। আমি ওকে কিচেন ছেড়ে দিছি যে ভাইয়া আপনি এইটা আপ টু দ্য মার্ক, মানে যেভাবে চালানো লাগে লাগাবেন। সো ওর স্কিল অনুযায়ী করছে, ওর ওই জ্ঞানটাই নাই, বুঝছেন? সো এটা ম্যাক্সিমাম এখন যে আমি ট্রেন লোক পাচ্ছি না, এদের বিষয়ে আপনাদের প্ল্যানটা কি? এটা হচ্ছে যে যেমন তুই মালিক হিসেবে এটা রিয়েলাইজ করছো, দ্যাট ইজ গুড। তার মানে হয়তো আরো হচ্ছে যে অনেক মালিক আছে যারা রিয়েলাইজ করতে, আমাদের কাছে অপশন না কিন্তু ভাই, যে আমি যে একটা ওয়েল ট্রেন পাচ্ছি ওকে না নিয়ে আমি এঁকে নিচ্ছি, ব্যাপারটা এরকম না, আমার কাছে অপশনই নেই। আমাদের আবার হচ্ছে যে ওই জিনিসটা ধর যে আয়শা যখন ওরা বলতেছে যে ভাই আমাকে পিৎজা বানানো শিখাবেন, তাহলে এখানে আমরা লোক পাচ্ছি, কিন্তু আমরা যদি বলতেছি যে বাংলা কুজিন শেখানো হবে, তখন আসতেছে না, তখন কোনো আসতেছে না। হ্যাঁ, তো মার্কেটটা হয়ে গেছে, ব্র্যান্ডিং এর বিষয়টা আছে, ব্র্যান্ডিং এর অ্যাওয়ারনেসের বিষয়টা আছে, যে কেন আপনার এটা দরকার। মার্কেট এখন কিন্তু চাহিদা আমি দেখলাম যে বাংলা শেফের চাহিদা বেশি, বাংলা শেফ লোকাল মার্কেটে। হ্যাঁ, বাংলা শেফের চাহিদা বেশি। এখন এখানে প্রবলেম যেটা হয় যে এই যে শেফটা এরা তো আইটেম শিখে আসতেছে। তুই মনে করো একটা ভালো শেফ নিলি, তোর পাশে আরেকজন আরেকটা হচ্ছে রেস্টুরেন্ট করলো, সে বললো যে তুমি এখানে চলে আসো, তোমার আমি 10,000 টাকা বেশি দেবো। ও কিন্তু চলে গেল, কিন্তু তুই এখানে ইয়ে করলে কি, তুই ওকে হচ্ছে টাইম দিয়ে যে লেভেলটাতে নিয়ে গেলি, ওই লেভেলটা কিন্তু হচ্ছে যে আর তুই মেনটেন করতে পারতাছিস না, বিকজ ইউ ডোন্ট হ্যাভ এনি এক্সট্রা 10,000 কে, হ্যাঁ মানে কোয়ালিফাইড, বাট আপনি তো বাদ দিলি, বা 10,000 নিয়ে তুই রাখলি, তারপরে সে আবার যাবে না, এটা তো কোনো বিষয়টা নাই। হ্যাঁ, আর এটা একবার ট্রেন্ড হয়ে গেল যে আমি তো যাওয়ার কথা বলে বাড়ায় দেয়, আমি মালিকের পার্সপেক্টিভ থেকে বলতেছি। হ্যাঁ, এখন জিনিসটা হচ্ছে যে ও যখন এখানে করতেছে, ও কিন্তু রেসিপি বুঝায়। তোর যদি একটা রেসিপি থাকতো যে হচ্ছে যে এটা, যে আমার এটা হচ্ছে রেসিপির স্ট্যান্ডার্ড, এখন এই শেফ থাকুক, ওই শেফ থাকুক, বা যে শেফ থাকুক, আমার মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং আছে যে এইভাবে করলে জিনিসটা এখানে বেরোবে। রেসিপিটা বুঝলে তো সুপারভাইজ করে, সুপারভাইজারের কাজ কি জিনিসটা বলা যে তুমি এইভাবে দিবা, হ্যাঁ আমি দাঁড়া আছি, তুমি এই রেসিপি অনুযায়ী জিনিসটা করো। প্র্যাকটিসে দেখি ভাই একটা সিক্রেসি, ওরা রাগ রাগ ঢাক ঢাক বলে যে এই যে ওইটুকুই তো ওইটা শিখায় না ওরা, ওইটাই কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, রাইট, ওইটা ওরা শিখায় না, ওই সহকারী বাবুর্চিকেও বলে না। আমাদের প্রথম কথা কি হয়, আর এটা কি ভাই, ওইটা কিন্তু ওরাও যে ধরেন কোনো লিখিত বা লবণ 10 কেজি মাংসে 250 গ্রাম লবণ দিতে, এই জ্ঞানটাও কিন্তু ওদের নাই, ওরা হচ্ছে প্র্যাকটিক্যালি দিয়ে দিয়ে বিজনেসের কথা বলে। রেস্টুরেন্ট গুলো হচ্ছে যে সবসময় হচ্ছে যে রিস্কে পড়ে কি জন্য, প্রত্যেকটা রেস্টুরেন্টের যদি হচ্ছে যে স্ট্যান্ডার্ড মেনু বুক থাকে এবং স্ট্যান্ডার্ড রেসিপি থাকে, তাহলে শেফ কি আসলে না আসলে এগুলো ম্যাটার করে না। রেস্টুরেন্টের যদি মানে নিজস্ব হচ্ছে যে ম্যানুয়াল থাকে, রেসিপি বুকটা থাকে, তাহলে রিস্কটা কমে যায়। এই রিস্কটা কমে যায় কেন ভাই, শেফ আসবে যাবে, এটা অসুবিধা না। আমরা কর্পোরেটে যেরকম দেখি ভাই, দিস ইজ হচ্ছে দ্য প্রসেস, দিস ইজ দ্য জব রেসপন্সিবিলিটি। এখন আমি আসলাম বা তুই আসলে এটা ম্যাটার করে না, বা মনে কর যে তুই চলে গেলে আমাকে কিছুদিন ট্রেন আপ করে জিনিসটাকে নিয়ে গেল। এসওপি যেটা বলতেছি আমরা, এসওপি আমাদের ক্ষেত্রে যদি একদম ডিরেক্ট বলি যে ভাই রেসিপিটা হচ্ছে যে এসওপি, হ্যাঁ রেসিপিটা প্রিজার্ভ করা উচিত। যে শেফই আসুক তাকে বলতে হবে যে হ্যাঁ আপনি ফুড টেস্ট দিলেন, আমার ভালো লাগছে, আপনাকে আমি রিক্রুট করতেছি, আপনি আপনার রেসিপিটা দেন, এবং ওই রেসিপি অনুযায়ী টেস্ট করে দেখা যে জিনিসটা আসলে ওটা হচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ওনারদের পার্সপেক্টিভ থেকে, প্লাস ওনারদেরও একটু আসলে বেসিক জিনিসগুলা শিখে রাখা উচিত মনে হয়। আমাদের ব্যাপারটা হচ্ছে যে আমরা যেটা বললাম না, যে যে মালিক বা যে সিইও বিজনেসের নলেজ তার সব ইয়েতে আছে, সে ওই জিনিসটা হচ্ছে যে ভালো বিজনেস চালাইতে পারবে। কারণ আমি যখন হচ্ছে যে
মানে দোকানে দোকানে ঘুইরা আমি যখন মাল বিক্রি করার এক্সপেন্স আমার আছে, তখন আমি বুঝতে পারবো যে হচ্ছে এসআর এর আসলে পেইন গুলা কোথায়, কোনটা ওয়ার্ক করবে কোনটা করবে না। কারণ আমি এসি রুমে বৈশা সারা বাংলাদেশের মার্কেট আমি আসলে এটা কন্ট্রোল করতে পারবো না যতক্ষণ আমার এক্সপেন্স না আছে। ওই এমডি বা ওই সিও সবচেয়ে বেশি ডাইনামিক হবে যার আসলে হচ্ছে যে ওই একদম রুট লেভেলে সেলস এর এক্সপিরিয়েন্স আছে, যার হচ্ছে যে মার্কেটিং এর এক্সপিরিয়েন্স আছে, যে নিজে এই কাজগুলা করে আসছে। তো এরকম ভাবে যারা রেস্টুরেন্ট চালাইতেছে তাদের অ্যাটলিস্ট হচ্ছে যে কাজের ওই ফ্লোটা না থাকুক, হ্যাঁ প্র্যাকটিক্যাল স্কিল না থাকুক, তার নলেজ স্কিলটা হচ্ছে যে এই জায়গাতে থাকতে হবে, নলেজটা থাকতে হবে। তাহলে সে ধরতে পারবে যে কোথায় প্রবলেম হচ্ছে বা কোথায় প্রবলেম হইতে পারে। কারণ এটা তো অনেক কমপ্লেক্স থিং, ইনভেন্টরি ম্যানেজমেন্ট এটা, কারণ এটা একটা হচ্ছে পারচেজের একটা বড় ইস্যু। ইউ নো এভরিথিং, যে যেহেতু রেস্টুরেন্ট চালাচ্ছিস, হ্যাঁ পারচেজ একটা বড় ইস্যু, ইনভেন্টরি ম্যানেজমেন্ট একটা বড় ইস্যু, ওয়েস্টেজ একটা বড় ইস্যু, হ্যাঁ। তো এইগুলা সবকিছু মিলে তো আমার ফুড কোয়ালিটি ডিপেন্ড করতেছে। এখানে ভাই একটু রিলেভেন্ট ইয়েতে আসি, মানে আমি নিজে একটু পরামর্শ দরকার অ্যাজ এ রেস্টুরেন্ট ব্যবসায়ী আপনার কাছ থেকে। যে ধরেন আমরা ফেসবুক খুললেই অনেকগুলো গ্রুপ আছে এখন, যে রেস্টুরেন্ট সেল বাই ইয়া দেখি, অ্যাড দেখি, প্রচুর রেস্টুরেন্ট কিন্তু বন্ধ হচ্ছে। অথচ দেখি যে আমরা জানি যে রেস্টুরেন্ট ব্যবসা অনেক প্রফিটেবল একটা ব্যবসা। ধরেন 10 টাকার একটা জিনিসকে 50 টাকা 100 টাকায় বিক্রি করা সম্ভব ভ্যালু অ্যাড করে। বাট তারপরও এই রেস্টুরেন্ট গুলা কাজ করতেছে না কেন, মানে লস করতেছে কেন বা ফেল করতেছে কেন ভাই, আপনার কি মনে হয়? আই থিঙ্ক হচ্ছে যে এখানে মানুষ মনে করে যে রেস্টুরেন্ট ব্যবসা হচ্ছে যে অনেক প্রফিটেবল বিজনেস, প্রতিদিন আমি টাকা পাইতেছি, হ্যাঁ, সো এই বিজনেসে ইনভেস্ট করাটা হচ্ছে যে অনেক সেফ। এবং রেস্টুরেন্ট বিজনেস একটা প্রেস্টিজিয়াস বিজনেস, এই জন্য দেখা যায় ওয়ার্ল্ডের টপ সেলিব্রিটি যত আছে অনেকেরই হচ্ছে যে হ্যাঁ রেস্টুরেন্ট বিজনেস আছে। এটা খুব একটা শখের বলি, বা হচ্ছে যে আমি দেখতেছি যে এটা ফিউচার খুব ভালো, এই জায়গা থেকে চিন্তা করি। বাট রিয়েলিটি হচ্ছে যে দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ডের 60% রেস্টুরেন্ট হয়তো 1 বছরের মধ্যে বন্ধ হয়ে যায়। 60% ওয়ার্ল্ডের স্ট্যাটিস্টিক্স আমি পড়ছিলাম, মনে হয় একদম রিকল করতে পারতেছি না, বাট কাছাকাছি এটা ধরে নাই যে অ্যারাউন্ড 60% হচ্ছে 1 বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে। তাহলে তো বাংলাদেশের আরো বেশি হবে। কেন বন্ধ হবে সেই কথাটা আর কি বলতেছি, যে বাংলাদেশে হচ্ছে এখানে আমরা যদি আশেপাশেও চিন্তা করি, প্রচুর রেস্টুরেন্ট হচ্ছে। হ্যাঁ, আজকে রেস্টুরেন্ট, কালকে হচ্ছে টেইলর শপ, পরশুদিন মুদির দোকান, এরকম। আমি আমার এলাকার কথা যদি চিন্তা করি, এই দেখতেছি। আবার যেগুলা মনে কর যে 2-1টা ভালো করতেছে, এইগুলাতে আমরা হচ্ছে লাইন ধরে দাঁড়া দেখতেছি, ওইটা দেখে কিন্তু সবাই ট্র্যাপে পড়ে, আরে ওর এত সেল, ট্র্যাপে পড়ে এবং ট্র্যাপে ফালায়, দুইটাই আছে। কিছু রেস্টুরেন্ট যখন আমাদেরকে বলে যে ভাই আপনারা আসেন, কি করা যায় বলেন, আমাদেরকে প্ল্যান দেন বা আপনারা চালান, এরকম। তো আমি ঢাকার বাইরেও হচ্ছে যে কিছু রেস্টুরেন্ট ভিজিট করছি, দেখছি যেগুলো আমাদেরকে বলছে নিয়ে নেওয়ার জন্য অথবা একসাথে কাজ করার জন্য। তো আমরা দেখছি যে একটা কিচেনে ধর যে ইকুইপমেন্টের দরকার ছিল তার থেকে 10 গুণ ইকুইপমেন্ট ঢুকাই দিচ্ছে। এটা কি করছে, শেফরা ঢুকেছে, বা যাদেরকে কন্ট্রাক্ট দিছিল তারা। একটু যদি আমরা পয়েন্ট বাই পয়েন্ট আগে, যে রেস্টুরেন্ট ব্যবসার চ্যালেঞ্জ গুলো কি কি, তাহলে আমাদের মানে অডিয়েন্সের ধরতে সুবিধা হবে। যদি রেস্টুরেন্ট ব্যবসার আমরা জানি যে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের ওইখানকার হচ্ছে মার্কেট আন্ডারস্ট্যান্ডিংটা যদি আমরা বলি, লোকাল যে চাহিদাটা আছে ওইটা বোঝা, মার্কেট আন্ডারস্ট্যান্ডিংটা যদি আমরা বলি যে এইখানে আসলে কোন ধরনের, যেমন বনানী গুলশান এরিয়াতে হচ্ছে রেস্টুরেন্টের বা ফুডের প্রাইস যেরকম হবে, ধানমন্ডিতে ডেফিনেটলি ওরকম হবে না। ধানমন্ডি যে মিক্সড, হ্যাঁ, তো ধানমন্ডিতে হচ্ছে প্রচুর স্টুডেন্ট আছে, ধানমন্ডিতে হয়তো বাজেট ফুড ভালো চলতে পারে। ধরেন মোহাম্মদপুর, ধরেন হ্যাঁ ধানমন্ডিও কাছাকাছি, আমরা ধানমন্ডি মিক্স আর কি, ওখানে প্রচুর স্টুডেন্ট থাকে, বা মোহাম্মদপুর আমরা চিন্তা করি। আবার বনানী গুলশান এরিয়াতে কিন্তু হচ্ছে যে আমরা পাই কি এক্সিকিউটিভ লেভেল বেশি স্টুডেন্টদের থেকে। তো তাদের কিন্তু হচ্ছে যে তাদের যে হচ্ছে ইউনিট প্রাইসিং আর হচ্ছে যে ধানমন্ডি বা মোহাম্মদপুরে ইউনিট প্রাইসিং এটা সেম হবে না। হ্যাঁ, আবার হচ্ছে যে আমরা মেনু হচ্ছে যে কি দিব, আমরা সিঙ্গেল মেনুতে যাব নাকি হচ্ছে মাল্টি কুইজিনে যাব, কত। তা আমাদের মধ্যে এরকম আছে যে ভাই যত বেশি মেনু হবে তত ভালো, কিন্তু যত বেশি মেনু হবে তত কিন্তু কস্ট ইনক্রিজ করে যাবে, কারণ আপনার কিন্তু স্পেশালাইজ লোক লাগবে। আপনি যদি বাংলা, থাই, চাইনিজ, তারপরে হচ্ছে যে আপনার কন্টিনেন্টাল টি, কফি থেকে শুরু করে জুস, আপনি সব একসাথে দিতে যান, এগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা লোক লাগবে। তো আলাদা আলাদা যখনই লোক লাগবে তখনই কিন্তু আপনার বেড়ে যাবে। আবার একটা আছে যে আমি কতক্ষণ রেস্টুরেন্ট চালাবো,
রেস্টুরেন্টের টাইমিংটা। হ্যাঁ, আমি এখন মনে করেন যে আমি ব্রেকফাস্ট চালাইতেছি, কিন্তু ব্রেকফাস্ট আমার হচ্ছে 50 টাকা 100 টাকার বেশি আমি হচ্ছে যে বিল করতে পারি না, কারণ এই এলাকার ট্রেনটা এরকম হয়েছে যে ব্রেকফাস্ট হ্যাঁ পরোটা ভাজি ডিম আমি করতেছি। তো ব্রেকফাস্টটা যখন চালাইতেছি আমি 8টার থেকে চালাইতেছি, আমার এখানে 6টার থেকে 2 শিফটের লোক লাগতেছে, তখন কিন্তু শিফটের লোক 200। ওইটার কন্ট্রিবিউশনটা আমার দেখতে হবে। যদি মনে হয় যে ব্রেকফাস্টের কন্ট্রিবিউশন অনেক বেশি হইতেছে তাহলে আমি রাখতে পারি, আদারওয়াইজ আমার দরকার নাই। আমি হচ্ছে যে লাঞ্চ এবং হচ্ছে ডিনার সার্ভ করতে পারি, মাঝখানে হচ্ছে যে আমি হচ্ছে স্ন্যাক্স আমি দিতে পারি। হ্যাঁ, ইভিনিং স্ন্যাক্স বা আফটারনুন স্ন্যাক্স এটা আমি দিয়ে চালাইতে পারি। তো এই বিষয়গুলো, একটা হচ্ছে যে আমি কি টাইপের ফুড দিব, সেই টাইপের ফুডের ডিমান্ড আছে কিনা, হ্যাঁ কোন প্রাইস পয়েন্টে সেটা আসবে, এবং যেটা হচ্ছে যে লোকেশন তো অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে। সো যে লোকেশনে আমি করতে চাচ্ছি সেই লোকেশনে আমার কি পরিমাণ ক্রাউড আমি পাবো, তাদের ফুড হ্যাবিটটা কি, তারা হচ্ছে যে রেস্টুরেন্টে এসে খাওয়ার কোনো ট্রেন্ড আছে কিনা, এবং হচ্ছে যে ওর আশেপাশে কি ধরনের রেস্টুরেন্ট আছে, হ্যাঁ সেখান থেকে আমি নিজেকে কিভাবে ডিফারেন্সিয়েট করবো, এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট আর কি। একটা জেনারেল বিষয় আছে যে ঠিক আছে খাবার হইলে কিছু লোক তো আসবেই খাবে, বাট যারা এটাকে আসলে একটা ব্র্যান্ড করতে চায় তাদের জন্য আসলে ওই ডিফারেন্সিয়েশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট বিষয় আর কি, কারণ ওইটা না হইলে তো আসলে ব্র্যান্ড হিসেবে দাঁড়াবে না। তো একটা স্ট্যাটিস্টিক্সে আমি একসময় দেখছিলাম, কোথায় দেখছিলাম এখন মনে করতে পারতেছি না, বাট ধানমন্ডিতে নাকি 3700 রেস্টুরেন্ট আছে। 3700 যাদের আর কি লাইসেন্স আছে। স্ট্যাটিস্টিক তো আসলে ওইভাবেই আসে যে যারা রেস্টুরেন্টের জন্য লাইসেন্স নেয়, এটা ভাতের হোটেল থেকে শুরু করে স্পেশালাইজড হ্যাঁ যেগুলো আছে সবগুলোই আর কি। তো এই 3700 রেস্টুরেন্ট যদি হচ্ছে ধানমন্ডিতে থাকে, হ্যাঁ তাইলে আসলে হচ্ছে যে কম্পিটিশন থেকে বের হওয়ার জন্য নিশ্চয়ই আমার হচ্ছে যে ইউনিক কিছু দরকার, এবং সেটা মানুষ যাতে হচ্ছে বুঝতে পারে, একসেপ্ট করতে পারে, হ্যাঁ তাদের পারসেপশনে থাকে, এই জিনিসগুলো করা দরকার। আমরা এগুলো দেখছি যে এখানে ধানমন্ডির কিছু রেস্টুরেন্ট আছে আমাদের আসলে লাইন দিয়ে যে খাইতে হয়, আবার পাশে হয়তো অনেক রেস্টুরেন্ট আছে যেগুলোতে কোনো মানুষ নাই, হ্যাঁ সারাদিন বসে থাকে আর কি। তো রেস্টুরেন্ট বিজনেসটা এরকম যে আমার লোকেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ওখানে কি টাইপের লোক যায়, হ্যাঁ তাদের সাইকোগ্রাফি ডেমোগ্রাফিটা বোঝা ইম্পর্টেন্ট, হ্যাঁ তাদের ফুড হ্যাবিটটা বোঝা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে যে মেনুর ক্ষেত্রে হচ্ছে যে আমার কতটুকু হচ্ছে যে আমি আসলে এফোর্ড করতে পারবো। হ্যাঁ, এখন আমাদের ক্ষেত্রে সবসময় যেটা বলি ফোকাস থাকাটা ভালো। যদি ফোকাস কম আইটেম দিয়ে শুরু করা এবং একটা ক্যাটাগরিতে থাকে এটা ভালো শুরুর ক্ষেত্রে। হয়তো ডিফারেন্ট হচ্ছে যে সেগমেন্ট হচ্ছে যে জায়গাতে ইন্ট্রোডিউস করা যেতে পারে, বাট শুরুতে এত বেশি আইটেম নিয়ে শুরু করাটা হচ্ছে অনেক রিস্ক না, কারণ তখন অপারেটিং কস্ট। আমি আমার এক্সপেরিয়েন্স যদি বলি, আমরা মাত্র 3টা আইটেম দেব, ভাত ডাল গরুর মাংস আর ভর্তা, এটা দিয়ে শুরু করছি। এটা তো খুব ভালো হয়েছে, কারণ হচ্ছে আমিও কিন্তু এখন আমাদের ক্লায়েন্টদের সাথে যখন কথা বলি তখন হচ্ছে যে তোরই এটা বলি প্রাউডলি, বিকজ হচ্ছে যে আমরা ওই যে এসে একদিন বললি যে ভাই একটা রেস্টুরেন্ট দিব, হ্যাঁ আমি কিন্তু হচ্ছে যে গরুর রেস্টুরেন্ট দেব, তারপরে তো কিছুদিন পরে দেখলাম যে ঠিক আছে হচ্ছে যে এটা লঞ্চ করে দিছস। তো আই ওয়াজ লুকিং ফর দ্যাট যে হ্যাঁ ঠিক আছে এটা কিন্তু ভালো করছে। মানে শুরুতে আমার কনসেপ্টটা ছিল এটা যে ভাইয়া যে বেশি আইটেম, যত বেশি আইটেম তত বেশি আসলে সেটা হইতে পারে। তোর যে ব্যাপারটা যে আমার বিফ আইটেম থাকবে, দ্যাটস ফাইন, কারণ এমন নিশ আইটেম হ্যাঁ নিশ ইন্ডিয়াতে বা স্পেশালাইজ যদি আমরা বলি যে ইন্ডিয়াতে অনেক রেস্টুরেন্ট আছে, যেমন ধর যে মোমো, শুধু মোমোই হ্যাঁ, এবং এটাকে সে এক্সপান্ড করে যাচ্ছে, কত ধরনেরই হইতে পারে। তো বিফের একটা হিউজ অপরচুনিটি আছে। তো যখনই আমার শুনছি তখন ভালো লাগছে যে জিনিসটা কি যে না এটা ওয়ার্কআউট করবে, আই ওয়াজ কনফিডেন্ট যে এটা ওয়ার্কআউট করবে আর কি। তো এখনো আমরা যখন রেস্টুরেন্টের আমাদের সাজেশন চাই, আমরা এক্সাম্পল হিসেবে কেস হিসেবে এই জিনিসটা আনি। যেমন ছোট ভাই আছে বসিলাতে আছে, হ্যাঁ ও বিফওয়ালা দিছে এবং হচ্ছে যে ইটস গোয়িং গুড, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এইটা কিন্তু ব্যাপার। হ্যাঁ, আবার ধর হচ্ছে যে এমন আছে যে আমার কাছে এখন একটা প্রজেক্ট আছে, হ্যাঁ তারা হচ্ছে শুরু করতে পারে নাই, তারা কিছু ইউনিক আইটেম নিয়ে আসছে, কিন্তু হচ্ছে যে হিউজ ইনভেস্টমেন্ট করছে হচ্ছে যে তোর ইয়েতে কিচেনে, হ্যাঁ যেটা আসলে লাগতো না। কিন্তু মানে আমি তো এখন বাংলাদেশের রেস্টুরেন্টে এখন অনেকগুলাতেই হচ্ছে যে আমার টাকা নাই, আমি বাংলা স্টাইলে ইকুইপমেন্ট নিলাম। আমি ইকুইপমেন্ট চাইলে একটা ওভেন আমি বাংলাদেশ থেকেও আমার দেশীয় ইকুইপমেন্টও নিতে পারি, আমি বাইরে থেকে ইম্পোর্ট করতে পারি। তো যারা আসলে কনসালটেন্ট থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয়, বা অনেক ক্ষেত্রে এরকম হয় যে তারা একদম বেস্ট জিনিসটা দেয়, ইকুইপমেন্টের ক্ষেত্রে হয়তো দরকার নাই। কিচেন আমার শো অফের জায়গা না, ওটা হচ্ছে ফাংশনাল জায়গা। পিৎজা চলতেছে 2টা আর ওইটার জন্য ওভেন নিয়ে আসছি 10 লাখ টাকা দিয়ে।
এটা তো দরকার নেই। যে এরকম হচ্ছে যে আমার কি মনে কর আমি এই ফিলোসফিতেই শুরু করছি যে হচ্ছে ইনভেস্টমেন্ট আছে একটা ফ্রিজে, সে হচ্ছে 1/3 ইনভেস্টমেন্ট তার হচ্ছে যে টোটাল কিচেনের যে ইনভেস্টমেন্ট আছে তার একটা ফ্রিজে হচ্ছে 1/3 ইনভেস্টমেন্ট। আমি হলে এটা কখনো করতাম না। আমার এখন দরকার ফাংশনাল। এক্স্যাক্টলি, আমরা সেল জেনারেট করতে হবে আগে। এখন যেটা উঠবে, যেটাতে ফুড ভালো থাকবে, আমার ওইটাই হচ্ছে যে দরকার। হ্যাঁ, যেটা কত হচ্ছে যে লুক এন্ড ফিলে কোনটা ভালো, কোনটা কি স্টিল দিয়ে তৈরি, হ্যাঁ, কোনটার হচ্ছে যে মানে দেখতে কত সুন্দর, এইগুলো না। আমার দরকার কি হচ্ছে ফুড কোনটাতে সেফ থাকবে। যদি বাংলাদেশে এটা তৈরি করতে পারে, হ্যাঁ, তাহলে আমি বাংলাদেশি ইউজ করবো, এবং এটা আমি বাংলাদেশি ইউজ করার জন্য হচ্ছে রেফার করবো। আমার ব্যাপারটা হচ্ছে এইটা। সো ইনভেস্টমেন্ট একটা জিনিস আছে যে যখন রেস্টুরেন্টে আমরা প্রচুর ইনভেস্ট করি, তখন আমরা কি করি, কিচেনে আমরা হচ্ছে যে খুব বেশি কনজারভেটিভ থাকি। ভাই কিচেনে এত জায়গা কেন লাগবে, এটা কত কমানো যায়, 2টা টেবিল কিভাবে বেশি বসানো যায় ওই জায়গাতে। কিন্তু আসলে আপনার এখানে যারা আসবে ফুডটার জন্যই আসবে। আপনার যদি ফুড ভালো থাকে তাহলে যে কোনো জায়গা থেকে লোক আসে এখানে মাটিতে বসে খাইতেও তাদের লাইন দেওয়া খাবে। ওই জিনিসটা বুঝতে হবে, কারণ আপনি কি করতেছেন, ইন্টেরিয়রে এত ইনভেস্ট করতেছেন, আননেসেসারি ফুল টুল দিয়ে, তারপরে একদম ফটো বুথ থাকতে হবে, মিউজিক জোন থাকতে হবে, স্মোকিং জোন, মানে হুলস্থুল কারবার। ওইদিকে কিচেন দেখেন যে এতটুকু, এবং কিচেনে আপনি হচ্ছে 1 ফিট জায়গা বাড়াইতে হচ্ছে যে আপনি নারাজ। এটা না, হচ্ছে যে কিচেনটাকে আপনার যতটুকু দরকার, হ্যাঁ, ততটুকু আপনাকে দিতে হবে। আমি বলতেছি না যে খুব বেশি আপনার করতে হবে, যতটুকু দরকার ভালোভাবে কাজ করার জন্য ওইটুকু হচ্ছে যে আপনাকে দিতে হবে, এবং একটু কম বাজেটে লিন মডেলে শুরু করা। আর বাজেটটা হচ্ছে যতটুকু, মানে আমরা বলি যে ফুড কোয়ালিটি ঠিক রেখে যতটুকু ইনভেস্ট করা দরকার ততটুকু আপনি কিচেনে ইনভেস্ট করেন, এর বেশি ইনভেস্ট করার দরকার নেই। ট্রেনিং ডেভেলপমেন্টে ইনভেস্ট করেন রিসোর্সের, এটা বেশি দরকার, কারণ হোটেলে বা রেস্টুরেন্টে আসেই হচ্ছে যে আপনার ফুডের জন্য, ফুড কোয়ালিটি, ফুড একটা ফুডের জন্য, আর হচ্ছে সার্ভিসটার জন্য। যারা হচ্ছে যে ফ্রন্টে সার্ভিস দিচ্ছে তাদেরকে ট্রেন আপ করেন, আর হচ্ছে কিচেনে যারা আছে তাদেরকে ট্রেন আপ করেন, অটোমেটিক্যালি এই জিনিসটা দাঁড়ায়। ঠিক আছে। কিন্তু আপনি ইন্টেরিয়র, আমার কথা হচ্ছে ইন্টেরিয়র ডোন্ট গো ফর হচ্ছে যে মানুষ এত জাঁকজমকপূর্ণ এত কিছু, এটা যায় না। বাট আরেকটা জিনিস অনেক ইম্পর্টেন্ট, যে এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার হচ্ছে যে যুগ, হ্যাঁ, আমরা ফুডটা খাওয়ার আগে ফুডটার ছবি তুলে, যেহেতু কন্টেন্টটা আমাদের দরকার, হ্যাঁ, তো ওইটার জন্য হচ্ছে লাইটিংটা হচ্ছে যে বেটার হয়, যাতে ফুডটা হচ্ছে যে আপনি যেখানেই রাখেন, যে টেবিলে রেখে হচ্ছে যে ডাইনিং করার আগে ওই ফুডটার যে ছবিটা, এটা যাতে ভালো আসে, ওইটা যতটুকু প্রফেশনাল করা যায়। কারণ আপনার ইউনিক আইটেম হইলে ওরাই কিন্তু এই জিনিসটা হচ্ছে যে আপনার মার্কেটিং এ হেল্প করতেছে আর কি, এবং এটা প্রত্যেকেই করে। ভালো আইটেম যখনই থাকে তখনই এটা নিজ থেকে প্রমোশন, অর্গানিক আপনি প্রমোশন কিন্তু পেয়ে যাচ্ছেন। তো সেই জায়গাতে যে ছবিটা যাতে ভালো আসে, সেটার জন্য যতটুকু হচ্ছে অ্যারেঞ্জমেন্ট দরকার ওইটাতে করেন। এগুলো তো ভাই দেখলাম যে ফ্রন্ট এন্ডের চ্যালেঞ্জ গুলা, ব্যাক এন্ডে যেমন কিচেনে বা শেফ, এই জিনিসগুলো নিয়ে চ্যালেঞ্জ, মানে রেস্টুরেন্ট গুলো বন্ধ হচ্ছে কেন? আছেই হচ্ছে একটা জিনিস হচ্ছে যে শেফ আর মালিকের মধ্যে সবসময় একটা হচ্ছে যে ক্ল্যাশ থাকে, বা হচ্ছে যে ভালো রিলেশনশিপ পাওয়া যায়, এটা খুবই রেয়ার। শেফরা মনে করে যে আমরা এক্সপ্লয়েট হচ্ছি মালিকদের দ্বারা, আর মালিকরা মনে করে যে হচ্ছে যে ও টাকা বেশি নিচ্ছে, অপচয় করতেছে, টাকা বেশি নিচ্ছে, ওর যে সার্ভিস দেওয়ার কথা আমাদের হচ্ছে সার্ভিস দিচ্ছে না। তো এখানে একটা আন্ডারস্ট্যান্ডিং বেটার থাকা দরকার। শেফদেরকেও জানা দরকার যে বিজনেসটা যখন গ্রো করবে অটোমেটিক্যালি হচ্ছে যে তাদের বেনিফিটেড হবে, হ্যাঁ, এবং এই বেনিফিটটা যতদিন পর্যন্ত মালিকরা অ্যাসিওর করতে পারবে এবং এনশিওর করবে, তখন কিন্তু এই যে মিসট্রাস্টটা হচ্ছে যে চলে যাবে। এখানে অনেক ধরনের প্র্যাকটিস আছে, হ্যাঁ, যেগুলো আসলে নট, মানে আমরা যেটা বলবো এথিক্যাল প্র্যাকটিস না, এটা হচ্ছে শেফরাও করে, এটা হচ্ছে মালিকরাও করে। বাট এই দুই পক্ষ যদি মানে প্রপার আন্ডারস্ট্যান্ডিং এন্ড রিলেশনশিপটা মেনটেন করতে পারে, হ্যাঁ, তাইলে এই জিনিসটা হচ্ছে বিজনেসটা অনেক বেটার অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব। মানে এটা দুইটা মনে করবো যে এক পক্ষ যদি করে, এটা কোনো এক পক্ষের পক্ষে এটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। এটার ওভারঅল সাপোর্টটা মালিকদের কাছ থেকে আসতে হবে, এটা যেমন সত্য। আবার হচ্ছে কিচেন যদি ঠিক না থাকে তাহলে এই বিজনেস ঠিক থাকবে না, এটা সত্য। তো এই রিলেশনশিপটা আমরা যদি দেখি, রিলেশনশিপটা যদি মেনটেন করা যায়, ট্রাস্টের জায়গাটা যদি তৈরি করা যায়, তাহলে এভরিথিং উইল বি গুড, হ্যাঁ, এভরিথিং উইল বি হচ্ছে যে গো ওয়েল, ইনশাআল্লাহ। আমরা একদম শেষের দিকে আসছি, খুব ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে, যে রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস এখন অনেকে আসতেছে, বাট আসলে প্রপার
ট্রেনিং বা এই কনসেপ্টগুলো না জানার কারণে কিন্তু বন্ধ করে দিতে হচ্ছে অনেক লস টস দিয়ে। সো আমরা এই জিনিসটা কাভার করলে আমার নিজেরও খুব উপকার হয়েছে। এখন যদি লাস্টলি ভাইয়া যারা বিজনেসে আসতে চায়, আপনি দুইটা জগৎ দেখছেন, ব্যবসা চাকরি, লাস্টলি যদি খুবই সংক্ষেপে আমাদেরকে একটু বলেন যে নতুনদের জন্য বিজনেস যারা আসতে চায় বা করতেছে অ্যাজ এ হোল আর কি, নট অনলি ইন কালিনারি বিজনেস বা রেস্টুরেন্ট বিজনেস, অ্যাজ এ হোল যারা এখন আমাদের অনেক ইয়াং যারা আছে, স্টুডেন্ট বা পড়াশোনা শেষ করেছে, তারা বিজনেসে আসতে চাচ্ছে, সো তাদের বিষয়ে যদি অ্যাজ এ বিজনেসম্যান আপনি কিছু পরামর্শ দেন। মানে আমি ওয়েলকাম করবো তাদেরকেই, বা বলবো তাদেরকেই আসার জন্য যারা আসলে কতদিনে কি পাবা এইটা মাথায় না রাখা, হ্যাঁ, যে আমার বিজনেসটা আমি এনজয় করি, করতে ভালো লাগে এবং আমি একটা সার্ভিস মানুষকে দিতে চাই, যে সার্ভিসটা আসলে মানুষ নিয়ে, হ্যাঁ, আমাকে হচ্ছে যে আমার প্রতি একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি হবে, দ্যাটস অল। যারা এই মাইন্ডসেটে আসো তারাই হচ্ছে যে বিজনেসে আসো। যারা মনে করো যে টাকা বানানোর জন্য বিজনেসে আসো, এটা না, এটা তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, বা কারণ বিজনেসের সাকসেস রেট খুব কম। সো ওইটা মেনে নেওয়ার মতো হচ্ছে যে তোমার মেন্টাল স্ট্রেংথ না থাকে এবং তুমি যে প্রেশার গুলা বিভিন্ন জায়গা থেকে পাবা, এটা যদি তোমার হচ্ছে যে কন্টেন্ট করার মতো যদি তোমার স্ট্রেংথ না থাকে, তাহলে আসলে তোমার বিজনেসে আসার দরকার নেই। হ্যাঁ, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তুমি চিন্তা করবা যে কোনটাতে তুমি হ্যাপি। তো তুমি যদি জবে হ্যাপি থাকো তাহলে তুমি জব করো, দুটারই দরকার আছে, আমরা আগেও বলছি। এবং তোমার যদি বিজনেসে মনে হয় যে চ্যালেঞ্জ দিয়ে তুমি হ্যাপি থাকতে চাও, এবং আমরা যে এখন বলবো যে জবে যে চ্যালেঞ্জ নাই, ব্যাপারটা তাও না। কারণ জবে তোমার হচ্ছে যত উপরের দিকে যাবা তত বেশি তোমাকে চ্যালেঞ্জ ফেস করতে হবে, এবং ওইগুলার চ্যালেঞ্জ আরো অন্য ডাইমেনশনে। হ্যাঁ, তো সেইখানে হচ্ছে যে ওইটা ম্যানেজ করা হচ্ছে অনেক বেশি মেন্টাল স্ট্রেংথের আসলে দরকার। কারণ বিজনেসে আমি হচ্ছে টু সাম এক্সটেন্ট আমরা ফ্রিডমের কথা বলি, তারপরে আমরা চিন্তা করি যে হচ্ছে রেসপন্সিবিলিটির কথাও চলে আসে। হ্যাঁ, যারা বিজনেস আছে তারা জানে যে চাকরিতে আমরা যখন কাজ করছি তখন মনে হইতো যে আমার বাসটা যায় না কেন সব সময়, যে বাসটা এত লেন্দি মনে হইতেছে। আর বিজনেসে যখন আমরা আসি, বাসটা কেন এত তাড়াতাড়ি চলে যাচ্ছে আর কি। হ্যাঁ, ভাই মাসটা গেলেই যে রেসপন্সিবিলিটি গুলো আমাদের আসতেছে, হ্যাঁ, সেগুলো নিয়ে কিন্তু আমরা সবসময় চিন্তিত থাকি। তো দুই ধরনের চ্যালেঞ্জ দুই জায়গাতে আছে। সবচেয়ে বেশি বিষয় হচ্ছে তুমি কোনটাতে কমফোর্টেবল, আর যেটাই করো তুমি মানে মানির কথা চিন্তা করে বা কত তাড়াতাড়ি তুমি হচ্ছে ফাইন্যান্সিয়ালি তুমি হচ্ছে এস্টাবলিশ হইতেছো, এটা চিন্তা করার দরকার নাই। তুমি চিন্তা করো যে কত তাড়াতাড়ি একটা হ্যাপি লাইফ তুমি হচ্ছে লিড করতে পারতেছো। তুমি যদি এইটা করতে পারো তাহলে তুমি যে কোনো জায়গাতে তুমি কাজ করে আনন্দ পাবা, এবং তোমার লাইফ ইনশাল্লাহ হচ্ছে যে তুমি যেটা চাচ্ছ তুমি সেটা পাবা। সো থ্যাংক ইউ সো মাচ রতন ভাই, খুবই চমৎকার নলেজ বেস সেশন হলো। আশা করি আমাদের দর্শকরা এটা থেকে অনেক উপকৃত হবেন, আমি নিজেও হয়েছি। থ্যাংক ইউ সো মাচ রতন ভাই আপনার আসার জন্য। থ্যাংক ইউ বিসব্রো এবং বিফওয়ালা, হ্যাঁ, এবং হচ্ছে যে সাগর, হ্যাঁ, আমার খুব কাছের আদরের ছোট ভাই, এবং যারা টেকনিক্যাল টিমে এখানে ছিল, যারা এটার সাথে আছে, সবাইকে ধন্যবাদ। এবং আই রিয়েলি ফিল অনার্ড যে হচ্ছে যে আমাকে কনসিডার করেছে এবং হচ্ছে আমাকে ইনভাইট করেছে। এবং আমি আসলে যতটুকু বলেছি এইটা আমি হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে বলার চেষ্টা করেছি। আসলে আমি যে কোনো জায়গা থেকে রেফারেন্স দিয়ে শিখে বলেছি এটা না, বাট কিছু ইনফরমেশন এগুলা কিছু আছে এডুকেটেড গেস। বাংলাদেশে অনেক ইনফরমেশনই কনক্রিট না, বিভিন্ন সময় আমরা হয়তো পড়েছিলাম, কোথাও পেয়েছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। কিছু ইনফরমেশনে হয়তো টুকটাক হচ্ছে যে একটু ইয়ে হতে পারে, ভুল ত্রুটি থাকতে পারে, এটা আমি আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতেই হচ্ছে যে দেখবেন। বাট মোটামুটি আমাদের এক্সপিরিয়েন্স থেকে যতটুকু বলি ওটা আমরা রিলেট করার চেষ্টা করেছি আর কি। তো আবারও ধন্যবাদ আর কি আজকে আমাকে ইনভাইট করার জন্য। ইনশাআল্লাহ দেখা হবে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।